শিল্পী তার চারপাশ থেকে শক্তি সংগ্রহ করে, সঞ্চয় করে, আবার সেই শক্তিকেই তো বিলিয়ে দেয় তার শিল্পের মধ্যে দিয়ে। শিল্পীর কিছু ধরে রাখার নেই, সে যা সংগ্রহ করে নিজের প্রকাশের মধ্যে দিয়ে তা ফিরিয়ে দেয়। শিমুলতলার এই নিসর্গ প্রকৃতি, এই ঝর্ণাগুলো, ধারারে হলদি ঝর্ণা কিংবা ছোট্ট এই জলধারা লীলাবরণ, এদের নিরন্তর চলন্ত শুধু আমার চোখের আলোয় ছুটে চলে না, এর আলো আমার মনের কতকালের জমে থাকা অন্ধকারকে যে সরিয়ে দেয় তা আমি আমার ঘরের খোলা জানলার সামনে বসে খাতা কলম নিয়ে লিখতে বসলেই টের পাই। লিখতে লিখতে অবাক হয়ে ভাবি, এই অনন্ত শব্দপুঞ্জ এতকাল আড়ালে ছিল আমারই অন্তর্গত অন্ধকারে। এই লাট্টু পাহাড় কিংবা ছাতিম পাহাড়ের ইশারা কোন অশেষ কথায় আমার অনেক কালের নৈশব্দে বেজে উঠতে চায়, আশৈশব ভালোবাসায় ভর করে। এই কথাগুলো বাল্যবন্ধু নামে টেলিফিল্মের জন্যে আমারই লেখা। সৌমিত্র চট্টোপাধ্যায় এই টেলিফিল্মের যে কেন্দ্রীয় চরিত্র সেটিতে অভিনয় করেছিলেন। সেই কেন্দ্রীয় চরিত্রটি তার বৃত্তিতে অধ্যাপক এবং তার যে সাহিত্য সাধনা, তারই প্রান্ত জীবনের লেখার পরবর্তী কালে পুরস্কৃত হওয়ায় তার মৃত্যুর পর তার কন্যা তার দিনলিপির থেকে এই লেখাগুলো পেয়েছে। এই লেখাগুলো আসলে আমি আমার জগৎকে এবং জীবনকে যেভাবে দেখেছি, যেভাবে অনুভব করেছি, সেই অনুভব রাজিরই আত্মপ্রক্ষেপ বলা চলে। সুনীল দাস সাহিত্যিক, অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব এবং সমাজকর্মী। ডক্টর সুনীল দাসের জন্ম 25শে মে 1943 সালে আদি গঙ্গার পশ্চিম পাড়ে চেতলার 5 নম্বর পরমহংসদেব রোডে। কালীচরণ দাস ও লীলাবতী দাসের দ্বিতীয় সন্তান সুনীলের হাতেখড়ি সন্দেশ পত্রিকার সম্পাদিকা ও লেখিকা অধ্যক্ষা নলিনী দাসের কাছে আলিপুর হেস্টিংস হাউসের তৎকালীন বুনিয়াদী বিদ্যালয়ে। বিদ্যালয়ের পরবর্তী পাঠ কলকাতার সুপ্রাচীন কৈলাস বিদ্যামন্দিরে। এই শিক্ষায়তনেই কবি অধ্যাপক রবীন্দ্র বিশ্বাসের প্রযত্নে সুনীলের সাহিত্যের প্রতি অনুরাগের সূচনা। এরপর আশুতোষ কলেজ থেকে বিজ্ঞানের স্নাতক হয়ে দক্ষিণ কলকাতার তীর্থপতি ইনস্টিটিউশনে স্কুল শিক্ষক হিসেবে সুনীলের কর্মজীবনে প্রবেশ। 1964 সালে তীর্থপতি ইনস্টিটিউশন স্কুলে আমি শিক্ষক হিসেবে যখন এলাম, তারপর থেকে আমার জীবনে পরপর অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। যেমন এরপরেই 1971 সালে সংবর্ত গ্রুপ থিয়েটার তৈরি হলো ওই তীর্থপতি ইনস্টিটিউশনের যে সমস্ত ছাত্র যারা আমার সঙ্গে ইতিমধ্যেই তীর্থপতি স্কুলের বার্ষিক যে অনুষ্ঠান হতো সেখানে নাটকের সূত্রে এসছে বা অন্যান্য নানান সূত্রে তারা আমার কাছে এসছে, তাদের সঙ্গে এই যোগযুক্ততাই আমাকে সংবর্ত গ্রুপ থিয়েটার তৈরি করতে উদ্বুদ্ধ করলো। সংবর্ত গ্রুপ থিয়েটার হলো দশমী নাটকের মধ্যে দিয়ে, এবং তারপর এরপরেই এলো আমার গবেষণার কাজ বাংলা সাহিত্যে সংলাপের ধারা। এটা আমি শুরু করলাম এবং সেটা 1976-এর একেবারে শেষ দিনটি কলকাতা বিশ্ববিদ্যালয় আমাকে চিঠি দিল, অর্থাৎ 76 সালের শেষের দিকে আমার এই গবেষণা যে সাফল্য, তারপর চিঠি আমি পেলাম। আমার সংবর্ত গ্রুপ থিয়েটার, আমার থিসিস লেখা, আমার একদিন সূর্য যে উপন্যাস থেকে প্রথম চলচ্চিত্র এবং আমার বিবাহ, এইগুলোর মধ্যে মানে প্রায় একটা দশকের মধ্যেই এই ঘটনাগুলো ঘটলো। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে আমার ছাত্ররা আমার সব সময়, মানে যাদেরকে নিয়ে আমি সংবর্ত গড়েছিলাম, তারা একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে রইল আমার সমস্ত জীবনকর্মের সঙ্গে, এবং সেই সূত্রেই সংবর্ত গ্রুপ থিয়েটার আমার কাছে সর্বাধিক গুরুত্ব পেল। হ্যাঁ, সংবর্তর মাধ্যমেই কিন্তু আমার সঙ্গে সুনীলবাবুর প্রথম পরিচয় বলব।
কারণ আমিও থিয়েটারের মানুষ এবং সুনীলবাবু থিয়েটারেরই মানুষ, সব অর্থেই গভীর অর্থেই থিয়েটারের মানুষ সুনীলবাবু। কিন্তু এটাও আবার ঠিক যে সুনীলবাবু শুধুমাত্র থিয়েটারের মধ্যেই বদ্ধ ছিলেন না। এটা বোধহয় তখনকার যারা থিয়েটার চর্চা করতেন তাদের অনেকের ক্ষেত্রেই কথাটা খাটে, কারণ তখন থিয়েটার শুধুমাত্র থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ, সংকীর্ণ জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকতো না। তখন শিল্প, সাহিত্য, সংস্কৃতির নানা দিক নিয়ে একটা মানুষ চর্চা করতেন, একটা মানুষ জানার চেষ্টা করতেন, লেখালেখি করতেন, এবং অনেক বিষয়ই তাদের জানালাগুলো, অনেক জানালাই খোলা ছিল তাদের জীবনের। সেটা কিন্তু থিয়েটারের মানুষের একটা বৈশিষ্ট্য ছিল তখনকার। 70-এর দশকে আমরা যখন থিয়েটার করছি পুরনো উদ্যম নিয়ে, তখন একটা প্রবণতা ছিল, বিশেষ করে আমি তো নান্দিকারে ছিলাম, সেখানেও সেই প্রবণতাটা ছিল, এবং অন্যদের মধ্যেও, অন্য অনেক দলের নাটকের মধ্যেও সেই প্রবণতা লক্ষ্য করা যায় যে আমাদের এখানে নাটকের অভাব, সেই জন্য বিদেশি নাটকের উপর আমরা নির্ভর করেছি, এবং বহু বিদেশি নাটক অনুবাদ করেছি, রূপান্তর করেছি। সেটার একটাই কারণ যে আমরা ঠিক নাটক খুঁজে পাচ্ছিলাম না, হয়তোবা আমাদের যে নাটকের ক্ষুধা, নাটকের চাহিদা, সেটা মেটাতে পারছিলাম না। সুনীলবাবু কিন্তু এই জায়গায় নিজে কলম ধরেছেন এবং নিজেই তার দলের জন্যে, এবং নিজের শুধু দলের জন্য নয়, নাটক লেখার জন্যে, নাটক রচনার জন্যই শুধু নাটক রচনা করেছেন, অনেকগুলো মৌলিক নাটক করেছেন। ওই সময় মৌলিক নাটকের রচয়িতাদের কিন্তু একটা আলাদা ভূমিকা, একটা বিশেষ ভূমিকা থেকে যায়, যেখানে বিদেশি নাটকের এত রকমের চর্চা হচ্ছে তার মধ্যে। সেই হিসেবে সুনীলবাবুর সমসাময়িক যারা মোহিত চট্টোপাধ্যায় কিংবা মনোজ মিত্র, এরাও তখন এসছেন, এবং সেই সময় সুনীলবাবু কিন্তু পাশাপাশি মৌলিক নাটক রচনা করছেন এবং সেগুলো মঞ্চে আমরা দেখতে পাচ্ছি। এটা কম বড় কথা নয়। দশমী 9th অক্টোবর মানে 1971 সালে, যে সেটা আমার প্রথম নাটক, সংবর্তের প্রথম নাটক। ওই দিনটাকেই আমরা সংবর্তের প্রতিষ্ঠা দিবস হিসেবে এখনো পালন করছি, প্রায় 50 বছর হতে চলল। সেই সময় আমি যে দশমী নাটকটি লিখলাম, ওই দশমী নাটক ওই সময়ের প্রতিচ্ছবি। শুধু ওই সময়ের প্রতিচ্ছবি না, ওই সময় তোমরা যারা অভিনয় করলে, তুমি শঙ্কুর চরিত্র করেছিলে, যে নিজেই পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাচ্ছে, তার পারিবারিক নানা রকম অশান্তি আছে, সেই সময়ের অশান্তিটাও এসছে, পারিবারিক জীবন এবং তার সঙ্গে প্রবহমান যে আমাদের সমস্ত সময়ের জীবন, সমস্তটা জড়িয়ে রয়েছে ওই নাটকটির মধ্যে। কিন্তু সেই সমস্ত জড়ানো সময়টা একটা মহড়া কক্ষে, যেখানে ওই 4টি ছেলে এবং একটি মেয়ে তারা মহড়া দেয়, সেখানে এসে জড়িয়ে যাচ্ছে সময়টাকে নিয়ে। সময়ের সঙ্গে ওতপ্রোতভাবে যারা জড়াচ্ছে, যে অভিনেতা অভিনেত্রী, তারা এই সময়ের কাছ থেকে ফলত মানে এই অভিনয়ের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল, তারা নিজেরাই সময়টাকে ধরে রেখেছে, ফলে আলাদা করে সময়টাকে চাপিয়ে অভিনয় করতে হচ্ছে না। অভিনয়টা এই জন্যে এত স্বতঃস্ফূর্ত, এত সংবেদনশীল হয়েছে। আবার ওই একটা ছোট্ট মানে মহড়া কক্ষের মধ্যে আন্তর্জাতিক পৃথিবী এসে যোগ দিচ্ছে, কারণ ওটা একটা ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গিং গ্রুপ। তারা নানান দেশের গান গাইছে, তারা শুধু যে ভারতবর্ষের নানান প্রদেশে গান গাইছে না, তারা দরকার হলে আফ্রিকার গান গাইছে, তারা ইউরোপের গান গাইছে। এইভাবে গোটা পৃথিবীটা তাদের সঙ্গীতময়তার মধ্য দিয়ে, যখন কলকাতা রক্তাক্ত, চারিদিকে বোমা, লাঠি, গুলি, একেবারে পুলিশের 6 লাফ, মানুষের মৃত্যু, যখন তখন জীবন হাতে নিয়ে তোমরা যখন পড়তে আসতে এখানে, এই আদিগঙ্গা পেরিয়ে, তখন কাঠের পোল ছিল, সেটা পেরিয়ে আসা যাওয়া, তোমার বাড়ির লোকও উদ্বিগ্ন হয়ে থাকতো যে ছেলেটি যাচ্ছে, সে ঠিক মতো ফিরতে পারবে কিনা। এইরকম একটা সময়ের যে ছবি, সেই সময় তরঙ্গের মধ্যে ওই নাটকটি ওই সময়েরই সংবেদন। দশমী ওই সময়কেই তুলে ধরতে চেয়েছিল। ফলত সেদিনের দর্শকের কাছে তারা শুধু সেই সময়টাকেই পায়নি, এই সময়ের একেবারে জীবন্ত একটা প্রতিমূর্তিকে পেয়েছিল বলেই ওই নাটকটি আমরা এত জনপ্রিয়তা পেয়েছিল। সেই দিন যে ফার্স্ট শো 9th অক্টোবর সেই পাহাড়ি চ্যানেলে এসেছিলেন। পাহাড়ি বাবু তো ওই নাটকটি দেখার পর আমি যখন জিজ্ঞেস করলাম
উনি তখন বললেন, তোমার মাথাটা যদি ঠিক থাকে তাহলে তোমার কাছ থেকে আমাদের অনেক পাওয়ার আছে সেই, বলে মানে খুবই প্রিন্সিপাল হ্যাঁ, ভাবে উৎসাহ দিয়েছিলেন খুব এবং- উৎসাহ দিয়ে। এবার- এবং সেই উৎসাহটা আমরা চিরকাল বহন করে এসেছি। এবং সংবর্ত তৈরির মধ্যে যে আমাদের অনেকেই আমরা তখন সেই যে কন্ট্রিবিউশনটা বলবো, সহযোগিতা বলবো, সেই মৃগেন ছিল, মৃগেন রায়, পূর্ণেন্দু মাসিমা খাসনবিশ, ছিলেন, মাসিমা ছিলেন। এই 50 বছরের মধ্যে অনেকেই এসছে গেছে বা আরো আসবে, কিন্তু আমরা সেই প্রথম গ্রুপটা যেটা ছিলাম বললে তোমরা যেটা। হ্যাঁ, যে সেই তার মধ্যে আমি যেরকম রয়ে গেলাম, আর আপনার আর এক কৃতি ছাত্র নীতিশ রায়। আছে। যা শিখেছি সুনীলদার কাছে শিখেছি ছোটোবেলা থেকে, কারণ উনি না হলে হয়তো আমি জীবনে কিছু করতেই পারতাম না, সেটা আমি সবাইকেই বলি। মানে একদম আমাকে নিজের মতো করে উনি মানুষ করেছেন ছোটোবেলা থেকে। তো সেই ওইখান থেকে উনি বললেন যে সেটটা ভেঙে গেছে, এখন কী হবে নীতিশ? আমি তাহলে চেষ্টা করি, দেখি যদি পারি করতে। আর যা তুই কর। তাহলে আমার তখন 35 টাকা বাজেট ছিল আমাদের সেটে। তার আগে নিরঞ্জন দা যে সেটটা বানিয়েছে 500 টাকা বাজেট এসছে। তাই আমি শুনলাম 35 টাকা দিয়ে কী করবো আমি বুঝতে পারছি না। তুই একটা কিছু কর, আমি জানি না, তোকে দিয়ে দিচ্ছি টাকা, ওই তুই করবি, তুই নিয়ে যাবি। তারপরে আমি ওই দড়ি নিয়ে এসে নারকেল দড়ি দিয়ে কাঠের ফ্রেম করে খুব আঙ্গিক মানে অন্যরকমভাবে একটা সেট বানাবার চেষ্টা করলাম। উনি একটা বসার ঘর বানিয়েছিলেন, আমি বসার ঘরটাই সাজেস্টিভভাবে বানালাম আর কি। তো সেটা খুব অ্যাপ্রিসিয়েট করলো লোকের। নানা রকম দায়িত্ব ফিল্ডা দিতেন, যেমন কোনো দিন হয়তো বলছে পুরো লাইট কর তুই। আমি লাইট কী করবো, আমি লাইটে কিছু জানি, কর ওপরে ওঠ, করবি যা করবি। সে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে লাইটে বসতাম, পার্চে বসে লাইট হচ্ছে, এইভাবে আর কি। পোস্টার লেখা, দেয়ালে চেপকানো। সেই সময় নকশালবাড়ি পিরিয়ড ছিল, রাস্তায় পোস্টার লাগাতে গেলেও পুলিশ ধরতো। তা আমার সেই অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পোস্টার লাগা দশমীর। হ্যাঁ, পাঁচেক রাষ্ট্রপতি পুরস্কার হয়ে গেছে। 3বার পেয়েছি। আমি কোনো এক্সপেক্ট করি না রাষ্ট্রপতি, ওই মান্ডিতেই পেয়েছি আমি। আমি মিনালদা খারিজে পেয়েছি, আর একবার আমি পেয়েছি আপনার লেকিন, মানে গুলজারের যে ছবিটা আছে লেকিন। আচ্ছা, উনি খুব মজার ব্যাপার, উনি ওই লেকিন গল্পটা আমায় শোনাচ্ছেন আর কি, এরপরে এই হবে, তারপরে এই হবে। আর আপনার কল্যাণে আমি তো সব পড়ে বসে আছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো আমি কিছু সময় পর বললাম, এটা তো খুঁজিত বসে হচ্ছে, আপনি আমার নিজের নামে লিখেছেন গল্পটা। তুই কি করে বুঝলে? গেলাম পড়েছি, ছোটবেলা মাঝামাঝি পড়েছি আমাদের। আপনি ভাবা বলুন লিখেছেন, বলুন না ওখান থেকে। হ্যাঁ, ওখান থেকে টেক অফ করা গল্পটা আমি একটু অন্যভাবে ঘুরিয়ে লিখছি। তো এনিওয়ে, মানে সেই লাইটে যদি না বসতাম তো আজকে মনে হয় আমি শুটিংয়ের ক্যামেরা লাইট বুঝতে পারতাম না। এখন ওইটাই উৎস আর কি, তারপরে রিফাইনমেন্টটা এসছে আর কি, এইভাবে এগিয়েছি। আচ্ছা, মানে আমাদের সেই সঞ্জয়, সম্বিত, এদের নিয়ে সেই জীবনটার কিচ্ছু মনে আছে? সব মনে আছে, কেন সঞ্জয় সম্বিত। আর সম্বিত খুব খারাপ লাগে, কারণ একদম মানে প্রাইম টাইমে চলে গেছে। সেই খুব ভালো, জাস্ট মানে ক্যাচ আপ করছিল, উঠছিল আর ছিল সে সময়। সে সময় চলে গেছে। কিন্তু কি মানে কিছু করার নেই আমাদের। আর সঞ্জয় তো দেখা হয় মাঝে হ্যাঁ, মাঝে। সঞ্জয় তো আমার অনেকগুলো গল্প নিয়েও করে। দশমীর পরেই তো আমাদের এসে গেল একদিন সূর্যর এটা একই সঙ্গে, মানে খুব কাছাকাছি সময়ে দশমী হলো, একদিন সূর্য, এদিকে নীতিশ মুখোপাধ্যায়। আমার প্রথম উপন্যাস চলচ্চিত্রায়িত হচ্ছে, সেটাও অদ্ভুত একটা, যেন গ্রুপ থিয়েটারের মতো দল বেঁধে সবাই মিলে আমরা জুটে গেলাম সব। ঘাটশিলায় যাচ্ছ, আমি, নীতিশ, সম্বিত, হ্যাঁ, এরা যারা আবার আমাদের সম্বন্ধেরই অন্তর্গত তারা ছিল। আমার বন্ধু সৌমেন, আমার একেবারে কলেজ জীবনের বন্ধু সৌমেন ভট্টাচার্য, সে একদিন সূর্যতে শুধু আমাদের সে যে মানে চলচ্চিত্র আন্দোলনে যুক্ত ছিল তাই না, ও সেখানে প্রধান যে চরিত্রটি ছিল সেই চরিত্রে অভিনয় করেছিল, মানে হিরো যাকে বলে আর কি ফিল্মে। সৌমেনের কাছ থেকে দু একটা কথা, সেই দিন আমাদের সেই অদ্ভুত একটা সময়ে আমাদের ওই অদ্ভুত কতগুলো তরুণের একটা দুঃস্বপ্ন বলা যেতে পারে। না, আমি দুঃস্বপ্ন কথাটাতে আপত্তি করছি। এটা আমাদের সত্যি সত্যি স্বপ্নই ছিল, কিন্তু স্বপ্নটা হয়তো শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হয়। আর এই ছবি করতে গিয়ে কতগুলো মানে অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে এই ছবিতে আমরা ঠিক
আমি হিরো হব এই কথা আমি কখনো ভাবিনি, বা আমার হিরো হিরো একটা ভাব রাখতে হবে এরকমও কখনো ভাবিনি। কারণ আমার মনে আছে আমি কাঁধে করে ক্যামেরার যে স্ট্যান্ডটা সেটা কাঁধে করে নিয়ে ময়দান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে আবার একটা শুটিংয়ে শট দিচ্ছি। কারণ এই ছবিতে একটা অদ্ভুত জিনিস ছিল যে কোনো মেকআপ ছিল না, কারোর কোনো একটা কাজলের দাগও ছিল না, সবটাই ন্যাচারালভাবে করা হয়েছিল। তো সেই যে সেই স্বপ্নভঙ্গ যেটা সুনীল দুঃস্বপ্ন বলল, আর একটা হচ্ছে যে আমার মনে আছে খুব রোমান্টিক দৃশ্য এই এতে ঘাটশিলায় অভিনীত হচ্ছে, সেই দিনটা হচ্ছে 26শে মে। শুটিংটা হচ্ছে মুনলিট নাইট, ডে ফর নাইট, ডে ফর নাইট, রোমান্টিক কথা বলতে হচ্ছে, প্রখর সূর্য ওপরে। তো সে সত্যি একটা মানে অদ্ভুত স্মৃতি। সে আমাকে একদিন সুযোগে নীতিশ মুখার্জি নিয়ে যাবে না, জানেন তো? না, সেই লাস্টে বললাম যে সুনীলদা কিছু করুন না আমার জন্য, আমার ভীষণ আমার যেতেই হবে, সিনেমা আমার শিখতেই হবে। অনেক করে বললো নীতিশ, না ও কি করবে, গিয়ে আবার একটা এক্সট্রা লোক যাবে, এই হবে সেই হবে, আরে যা বলবেন তাই করবো। কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগলো প্রথমবার আলোর পাখির রেকর্ডিং তো চিত্রবাণীতে হলো, সেটাতে অনেকগুলো শো হয়েছিল অবশ্য। দেবশ্রী অনেকগুলো শো করেছিল কিশোরের ভূমিকায়। পরবর্তীকালে 85 নাগাদ আমরা আরেকবার রেকর্ড করলাম, মানে সলিল চৌধুরীর ওনার রডন স্ট্রিটের ফ্ল্যাটের মধ্যে একটা স্টুডিও করেছেন, এবং সেইখানে যেটা হলো সেটা হচ্ছে সেখানে আমাদের ওই কিশোরের গানগুলো অন্তরা গাইলো, শেষের দুটো গান সবিতা দিয়েও গাইলো, গাইলেন, উৎপলেন্দু গেয়েছিল। দেবু মানে আজকের যে দেবজ্যোতি মিশ্র, হ্যাঁ, তো দেবু সুব্রত ওরা তো সলিলদার গ্রুপে ছিলই, ফলে দেবু তখন এই পুরো অ্যারেঞ্জমেন্টটা, গানের সুরগুলো আমার করা, মানে কোনো অর্থের বিনিময়ে নয়, একেবারেই নয়, সমস্ত প্রাণের টানেই করেছি। এবং তারপরে তো আলোর পাখি নিয়ে জার্মানি গেলেন। দুটো উৎসবে আমরা যোগ দিলাম, একটা বার্লিনে হলো, সেখানেও নানান দেশের যুবদল এসে তাদের বিভিন্ন অভিনয় মানে প্রযোজনা নিবেদন করলো। আর টেমপ্লিন হচ্ছে ওই বার্লিনের খুব কাছে, বার্লিন থেকে 75 কিলোমিটার দূরে একটা ছোট্ট অত্যন্ত পুরনো শহর, খুব সাংস্কৃতিকময় শহর। সেই শহরে একটা যুবোৎসব হলো, সেই যুবোৎসবে বিভিন্ন দেশের নাট্য প্রযোজনা হলো, তার মধ্যে আমাদের আলোর পাখি হলো। এবং সবচেয়ে গৌরবের কথা যে উকেমার্ক প্রদেশে ওই জায়গাটা গভর্নর তিনি এসেছিলেন, তিনি এসে পুরো আলোর পাখিটা দেখলেন। তারপর সেই উৎসবের যে শ্রেষ্ঠ পুরস্কার, যেটি একটা সিলভার মেডেল, সেটি তিনি যে পরিচালককে তুলে দিলেন আমাদের হাতে। সেটা আমাদের পক্ষে খুব একটা গৌরবের ছিল সেদিন। মানে তোমরা যারা আলোর পাখি করেছো তারা কাছে ছিল না, কিন্তু আমরা সেদিন খুব অনুভব করেছিলাম, যেটা আমাদের সৃষ্টির মধ্যে ছিলাম, সমস্ত সংস্কৃতিটাকেই অভিনন্দিত করা হলো। মানে এমনকি আমি যখন প্রথম বিলেত গেলাম, মানে প্রথম ইউরোপ গেলাম 76 সালে, তো তোমরা সেই আমরা দল বেঁধে গেলাম, পৌঁছালাম আমরা দল বেঁধে সবাইকে। তারপর আমি তোমার বড়দির কাছে, আমার মনে হলো যে বিলেতে গিয়ে আমি আমার দিদির কাছেই আছি, দিদি জামাইবাবু এরা এত আপন করে নিয়েছিলেন। এবং তারপরে তার সঙ্গে স্কটল্যান্ডের সীমান্তে গিয়ে আলোর মেলা দেখা, সে একটা অন্যরকম অভিজ্ঞতা, জীবনকে নতুন করে চেনা যায়। প্রথম যখন টেলিভিশনারি স্টুডিও করি আর কি, যখন ওই ভিডিও এসছে প্রথম আর কি 89-90s-এ, তখন মৃণালদা করছেন ওই একদিন আচানক ছবিটা, এবং তখনই ওই ওনার উপর ডকুমেন্টারিটা করার সুযোগটা পেলাম, হ্যাঁ, যে উইথ মৃণাল সেন। মৃণালদা আমায় ডাকলেন, কারণ মৃণালদা আমাকে বাড়িতে যেতাম প্রত্যেক দিনই, কিন্তু আমি কোনোদিন ভয় বলতে পারতাম যে আপনার কাজটা আমি করবো, আমার অন্য বন্ধুরা করলো, তা ঠিক করে করতে পারেনি, কেন জানি না কী হলো। আমাকে ডেকে বললেন, তুমি কি আমার ছবির সেট ডিজাইন করতে পারবে? আমি টায়ার্ড অফ মানে স্টুডিও বেড আর্ট ডিরেক্টর, আমি চেষ্টা করে দেখতে পারি যদি দেয় না আমার স্টুডিও বেডটা, তাই সকাল 6টার সময় আসতে হবে, আমি তোমায় গল্প করবো। তা 6টার সময় গেছি, ঠিক 6টায়, তো গল্প শুনে আমি না তাকে প্রশ্ন করেছি এরকম, আপনাকে যে ভাই করতাম, তাতে রেগে ফায়ার, তুমি এসব কথা জিজ্ঞেস করছো কেন, আমার হিরোইন কি করে না করে, কে কি পড়ে না পড়ে, তোমার জানার কি দরকার আছে? বাহ, আপনি মানে না বললে আমি সেই ঘরের অ্যাম্বিয়েন্স কী করে তৈরি করবো? আপনার হিরোইন যদি মনে করুন ইতিহাসের শিক্ষক হয়, তাকে আমার তো সেই অ্যাম্বিয়েন্সটা তো আনতে হবে, সেই ইতিহাসের মেজাজটা তো আনতে হবে। আচ্ছা, তাকে আমি কতগুলো সেখানে হয়তো আমি মনে করুন সিনেমা জগৎ রেখে দিলাম, সে জমবে?
তখন মানে এত বুদ্ধিমান আইডিয়াটাকে তো আমি দেখিনি। যে আমার মাস্টারমশাইকে বলবেন যে আমাকে শিখিয়েছে এগুলো। আরে সেদিন মৃণালদার ওই 96তম জন্মদিন, সেদিন ওর তার আগের দিন ওর বাড়িতে গেছিলাম। বাড়িতে মৃণালদা তো শুয়েছেন খাটে, আমাকে দেখেই কিন্তু হাতটা বাড়িয়ে দিলেন, তারপর হাতটা চেপে ধরেছেন কতক্ষণ। আমি বললাম যে আপনার সঙ্গে নীতিশের দেখা হয়েছে, সঞ্জয়ের দেখা হয়েছে, আর তার থেকে ইন্টারেস্টিং হচ্ছে অনেক দিন পর কুণালের সঙ্গে দেখা হলো, প্রায় 40 বছর পর, কিন্তু কুণাল আমাকে দেখেই চিনতে পেরেছে, আর সুনীলদা বলে জড়িয়ে ধরছে। দেশ পত্রিকায় যে আমার অস্ত্রলেখা বলে একটি গল্প বেরিয়েছিল, সে বেশ সারা জাগিয়েছিল ওই গল্প। ওই গল্প থেকেই জগন্নাথ গুহ আমার প্রথম টেলিফিল্ম ওটা করলেন। তারপরে তো তারপরে যখন আমরা নামলাম আমাদের স্টুডিও পরজীবন করেছো, এছাড়া অন্যরাও করেছে। যে শঙ্কর দাশগুপ্ত, সে আমার একটা গল্প নিয়ে বড় মাপের ছবি বলে সেও একটা টেলিফিল্ম করলো। সেখানে ইয়েও ছিল আমাদের এই প্রবীণ, পরবর্তী সময় যে আমার কালমধুমাস দ্বিতীয় উপন্যাসটি যে চলচ্চিত্র করেছে কিছুদিন বছর 5 আগে, সেটি বাণিজ্যিক ছবি হিসেবে সেটা মুক্তি পেয়েছে। এইভাবে চললো আর কি, চলচ্চিত্র জগতের সঙ্গে একটা যোগযুক্ততা তখন থেকে গেল। সুনীলদা আমার কাছে আমার শিক্ষক, আমার গুরু, আমার আচার্য তো বটেই, বরঞ্চ আমার মেন্টর বললে আরও ভালো হয়। শুধু আমার কাছে নয়, আমার আর আমার ছোটো ভাই সুব্রতর কাছে। সেই 1968 সাল, সেই সময় থেকেই আমরা আসতে আরম্ভ করেছি। আমি তখন ক্লাস 8-এ পড়ি তীর্থবর্তী ইনস্টিটিউশনে, এবং তারপরে যেরম সময় গেছে সুনীলদার কাছে যত আমরা শিক্ষা লাভ করেছি, যেটা পেয়েছি সেটা হচ্ছে যে সুনীলদা আমাদেরকে এমনভাবে, মানে ভেতরটাকে এমনভাবে তৈরি করে দিয়েছিলেন যে যার ফলে যে কোনো জিনিস জানতে, বুঝতে, শিখতে মানে ভেতর থেকে একটা আগ্রহ আসতো। এই যে ভালো লাগার যে বোধটা, সেই বোধটাই সুনীলদা আমাদের মধ্যে সেই সময় থেকে দিয়েছিলেন, যে কারণে সাহিত্য হোক, নাটক হোক, সিনেমা হোক, যাই করেছি পরবর্তীকালে যেটুকু ক্রিয়েটিভ কাজের মধ্যে আসতে পেরেছি, সেই জিনিসটাই থেকে গেছে এবং সেটাই আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। এত সুন্দরভাবে সেটা তৈরি হয়ে গেছে সেই বয়স থেকেই, যে তারপরে অন্যান্য জিনিস গ্রহণ করতে, তার যে কোনো একটা ক্রিয়েটিভ ব্যাপারের মধ্যে তার মেটেরিয়ালিস্টিক লেভেল, তার ইন্টেলেকচুয়াল লেভেল, তার ফিলোসফিক্যাল লেভেল, তার স্পিরিচুয়াল লেভেল, যে যত দূরেই এগোই ওই জিনিসটাই ভেতর থেকে কাজ করে গেছে। সুনীল দাস আমার অনেক দিনের বন্ধু, বয়সে আমার চেয়ে একটু ছোট সম্ভবত, কিন্তু তার নাটক, তার গল্প উপন্যাস এবং তার অন্যান্য কাজকর্মের সঙ্গে আমি দীর্ঘদিন থেকে পরিচিত। বিশেষ করে তার গবেষণা গ্রন্থটিও আমার কাছে খুব আগ্রহের মনে হয়েছিল। এই জন্য যে গবেষণা গ্রন্থটির কথাই একটু আগে বলি, যে বাংলা গল্প উপন্যাসের সংলাপ নিয়ে এই গবেষণা সত্যি সত্যি এর আগে তো হয়নি, এর পরেও আর খুব একটা লক্ষ্য করিনি। সংলাপ সম্বন্ধে আমার একটা বিশেষ আগ্রহ আছে তত্ত্বের দিক থেকে, কিন্তু সুনীল গল্প উপন্যাসের সংলাপ নিয়ে যে কাজটা করেছেন সেটা আমার কাছে মনেই হয়েছে যে খুব অভিনব এবং অনবদ্য।
এর কারণটা কিছু না, কারণটা হচ্ছে যে গল্প উপন্যাসে নাটকের মতো নয়, গল্প উপন্যাসে একটু ভাষার দুটো আলাদা ভাঁজ থাকে। একটা ভাঁজ হলো লেখক যে এমন বলেন, লেখকের বলা, আর লেখকের বলার শৈলী, তার ভাষাটা সঙ্গে আবার চরিত্রগুলোর যে কথা বলা, যাকে সংলাপ বলা হয়, সেগুলো একটা আলাদা স্তর তৈরি হয় এবং তার নানা রকম বৈচিত্র্য আছে। পুরুষের কথা বলা, মেয়েদের কথা বলা, আবার শ্রেণী বৈশিষ্ট্য আছে, আঞ্চলিক বৈশিষ্ট্য আছে। এই যে সংলাপের বৈচিত্র্য, এটা খুব একটা আশ্চর্য আকর্ষণের জায়গা আমার কাছে, যেমন সুনীলের কাছেও তেমনি। এবং সুনীল এটাকে একটা গবেষণার রূপ দিয়েছেন, এইটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বাংলা কথা সাহিত্যের সংলাপের ধারা, এই বিষয়টা আমার একেবারে ছাত্র জীবন থেকেই ভীষণ আমায় টেনেছে। যখন আমি কথা সাহিত্য পড়েছি আর কি, তার মানে উপন্যাস এবং গল্প ইত্যাদি, তখন থেকেই লক্ষ্য করেছি যে এই সংলাপ নির্মাণ এবং তার প্রয়োগ শুধুমাত্র চরিত্রকেই তৈরি করে না, বিভিন্ন পরিস্থিতি এবং কাহিনীর মোড় এবং সময়কে ধরা, সমস্ত দিক থেকেই সংলাপের একটা অবদান আছে। এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও যখন উপন্যাস, গল্প এই সমস্ত লিখেছি, তখনও এর যে গুরুত্ব সেটা কত অপরিসীম এটা বারবার অনুভব করেছি। তাই এই কাজটা যখন শুরু করলাম, প্রথম দিকে দু একজন হয়তো, আমার অধ্যাপকদের মধ্যেও দু একজন হয়তো এটাকে তেমন গুরুত্ব দেননি। তারা কেউ বলেছেন যে এটাকে নিয়ে বড় একটা প্রবন্ধ লেখা যাবে, কিন্তু এটা নিয়ে কি মানে গবেষণার মতন বড় কাজ? পরবর্তীকালে আশুতোষ ভট্টাচার্য, যিনি আমার কাছাকাছি থাকতেন বেহালায়, তার সঙ্গেও আমার নানান কাজের সূত্রে যোগাযোগ হয়েছে। তিনি তখন ওই লোকসাহিত্য নিয়ে, মানে বিশেষ করে ছৌ নাচ নিয়ে খুব ব্যস্ত। সারা পৃথিবীতে বাঙালি সংস্কৃতির এই দিকটাকে তিনি পৌঁছতে চাইছেন, কখনো প্যারিস, কখনো জাপানে যাচ্ছেন। কিন্তু তার মধ্যেই তিনি খুব উৎসাহ দেখিয়ে তিনি আমার মানে এই গবেষণা কর্মের অধ্যক্ষ হিসেবে থাকতে চাইলেন। কিভাবে কথা সাহিত্যে, উপন্যাসের এবং ছোট গল্পে কিভাবে সংলাপ গড়ে উঠছে, সেই সংলাপের ইতিবৃত্তি, মানে একেবারে বাংলা সাহিত্যের সূচনা চর্যাপদের থেকে যখন মানে কবিতার মধ্যেও সংলাপ আসছে, সেইখান থেকে জিনিসটাকে ধরে আস্তে আস্তে যখন গদ্য এলো, গল্প উপন্যাস এলো, তখন সেখানে সংলাপ কিভাবে ঢুকছে এর একটা মানে ইতিবৃত্তি আমি রচনা করেছি। তারপর বাংলা সাহিত্য ধরে যখন এখানে গদ্য এলো, বিদ্যাসাগরের থেকে শুরু করে, তারপর যখন সত্যিকারের উপন্যাস, শিল্প সাহিত্যক উপন্যাস আমরা বঙ্কিমের পর রবীন্দ্রনাথের কাছে পেলাম, সেইখান থেকে শুরু করে এই কাল পর্যন্ত এটাই আমার বিষয় হয়ে উঠল। বাংলা কথা সাহিত্যে সংলাপের ধারা, এই গবেষণা কর্মটি যখন আমি করছি, সেই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার স্নাতকোত্তর পাঠ নেওয়ার সময় বাংলা বিভাগের যারা অধ্যাপক ছিলেন, তারা একই সঙ্গে যেমন সৃষ্টিশীল মানে লেখক হিসেবে প্রখ্যাত ছিলেন, পাশাপাশি তাদের গবেষণা ধর্মের কাজও ছিল অত্যন্ত গভীর এবং অত্যন্ত প্রসারিত। তার মধ্যে প্রথমেই প্রমথ বিশীর নাম মনে পড়ে, প্রণাবী হিসাবে যিনি বাংলা সাহিত্যে বিখ্যাত। সেরকম মনে পড়ে তারকনাথ গঙ্গোপাধ্যায়, টিএনজি আমরা বলতাম, কিন্তু বাংলা সাহিত্যে তিনি নারায়ণ গঙ্গোপাধ্যায় নামে খ্যাত। এই খ্যাতিমান লোকদের পাশাপাশি মানে যারা সৃষ্টিশীল লেখক, সেরকম গবেষণাধর্মী লেখকের অত্যন্ত পরিশ্রমী ছিলেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের অত্যন্ত পরিশ্রম করে পড়াতেন। এদের সঙ্গে তো আমার যিনি তত্ত্বাবধানে ছিলেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য, লোকসাহিত্যে যার খ্যাতি, এদের মানে শ্রেণীকক্ষে উপস্থিত থাকাটা আমার কাছে ছিল অনিবার্য, যা আমার পরবর্তী জীবনে আমার একই সঙ্গে গবেষণামূলক কাজে এবং সৃষ্টিধর্মী কাজে বিরাট সহায়তা করেছে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে একাল পর্যন্ত বিভিন্ন কথা সাহিত্যিকের সংলাপ লেখার যে ভঙ্গি, সেটা প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা আলাদা। যেমন উদাহরণ হিসেবে বলি যে রবীন্দ্রনাথ তিনি যখন সংলাপ লিখছেন তার উপন্যাস বা ছোট গল্পে, সেখানে আমরা
আমরা সংলাপের মধ্যে বাস্তবতাবোধ যতখানি পাই তার থেকে অনেক বেশি পাই সাহিত্য গুণ। সংলাপ যখন আমরা বিচার করি আমরা তো প্রথমে লক্ষ্য করি যে সেই সংলাপ ঠিকভাবে মিশেছি কিনা দেহের সঙ্গে, তারপর তার বাস্তবতাবোধ, তার সংক্ষিপ্তি এবং তার সাহিত্য গুণ। রবীন্দ্রনাথের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় হয়তো সংলাপের মধ্যে মানে যে বাড়ির যে কাজের লোক তার সংলাপ বলার যে ঢং, তার সঙ্গে যে অত্যন্ত শিক্ষিত পরিশীলিত মানুষ তার যে সংলাপ বলার, সেটা বলার ক্ষেত্রে হয়তো তেমন তফাৎ নেই, মানে বাস্তবতা কানে শোনার ক্ষেত্রে সেটা একই রকম মনে হবে। কিন্তু এই দুই সংলাপের মধ্য থেকে এর অন্তর্গত যে সাহিত্য গুণটা থাকে সেটা এত গভীর যে সেই তার জোরেই সেই সংলাপটা অন্য মাত্রা পেয়ে যায়। অন্য ক্ষেত্রে আমরা যেমন বিভূতিভূষণের ক্ষেত্রে দেখি সংলাপ বলার মানে মূল্য এত বেশি যে একটা সংলাপ কে বলছে সেটা শোনা মানে আগে কার উক্তি সেটা বলার দরকার নেই, সংলাপটা শুনলেই বলা যেতে পারে যে এটা একটা মহিলা চরিত্র বলছে, বয়স্ক বলছে না কম বয়সী বলছে, সে শহরের মানুষ না গ্রামের মানুষ। বিভূতিভূষণের সংলাপ বলার যে ধরন, লেখার যে ধরন, সেই ধরনের মধ্যে থেকেই এই বাস্তবতা বোধটা এত বেশি উঠে আসছে। অর্থাৎ লেখক হিসেবে তার সংলাপের লেখার ধরনটাই আলাদা হয়। রবীন্দ্রনাথ থেকে শুরু করে এই কাল পর্যন্ত সংলাপের সেই অন্বেষণের মধ্যে দিয়েই আমি সেটাই লক্ষ্য করেছি। আর সুনীলের মানুষটির কথা, অধ্যাপক হিসেবে তার সুনামের কথা আমি শুনেছি, কারণ এতে হাবড়া শ্রী চৈতন্য কলেজে আমিও গেছি কখনো কখনো পড়াতে। তখন সুনীল বোধহয় অবসর নিয়েছেন, কিন্তু আমি শুনেছি তার প্রশংসা তার সহকর্মীদের মুখে। আর মানুষ হিসেবে এত ভদ্র, মানে তার কথাবার্তা যে মাধুর্য, কথাবার্তার অন্তরঙ্গ আন্তরিকতা, এটা আমার খুবই ভালো লেগেছে। এই সব নিয়ে সুনীল দাস একটু স্বতন্ত্র এক স্রষ্টা বা ব্যক্তিত্ব আমি বলবো, যিনি একই সঙ্গে লেখার মধ্যে দিয়ে মুদ্রণ মাধ্যমে আবার যাকে বলে অভিকরণ, পারফরমেন্স, এই পারফরমেন্সের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। আবার সেই সঙ্গে সঙ্গে তিনি আবার নিজে নাটকও লিখেছেন। সব দিকে নিজেকে প্রকাশ করবার চেষ্টা করা, সেই সঙ্গে অধ্যাপনার গুরুদায়িত্ব পালন করা। আমি আর অত্যন্ত ভদ্র সজ্জন একটি মানুষ, এইরকম এত গুণের সমন্বয় আমি সত্যি সত্যি আর খুব বেশি লোকের মধ্যে পাইনি। যে সুনীলবাবু একজন সাহিত্যিক নয়, সুসাহিত্যিক, এবং তার অনেকগুলি লেখা আছে, অনেকগুলি রচনা আছে, অনেকগুলি গ্রন্থ আছে। শুধুমাত্র গল্প উপন্যাস নয়, তার সঙ্গে সঙ্গে অন্য বিষয়েও তার লেখা আছে। একজন ভালো প্রাবন্ধিকও তিনি বটে। 67 সালে ওনার প্রথম গল্প দেশে বেরোয়, কুৎসিত রাজহংস। তার অনেক আগের থেকেই উনি গল্প লিখছেন। সেই গল্পের সূত্র ধরেই আমাদের পথ চলা। ওনার গল্প আমি ধারাবাহিকভাবেই পড়ে আসছি, সেই সময় থেকেই, একেবারে ছাত্রাবস্থা থেকেই পড়ে আসছি, এখনো পড়ছি, এখন উপন্যাসই বেশি পড়ছি। সে গল্প পড়তে পড়তে এবং সম্পাদনা করতে করতে, 100 গল্পটা আমি পাঠ সম্পাদনা করি, সেখানে আমি কালানুক্রমিকভাবে গল্পগুলো সাজাই। সেখানে একটা বিবর্তনের ছবি খুব স্পষ্ট হয়ে ওঠে। ওনার 60 দশকের লেখা থেকে শুরু করে আজ 2002 সাল পর্যন্ত লেখার যে একটা বিবর্তন, সময়ের বিবর্তন, দৃষ্টিভঙ্গির বিবর্তন, এই সবটাই ধরা পড়েছে। একটা সময় বিমল কর ছোট গল্প নতুন রীতি নামে একটা আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনে উনি সামিল ছিলেন ঠিকই, সেখানে ফর্মকে প্রাধান্য দেওয়া হয়েছিল। সে সময় কাহিনীকে খানিকটা দূরে সরিয়ে রেখে ফর্মকে, আঙ্গিককে প্রাধান্য দেওয়া হচ্ছিল। সেভাবেও তিনি নিরীক্ষা কিছু করেছেন, পরীক্ষা নিরীক্ষা আমাদের সুনীলবাবু করেছেন, কিন্তু ওনার গল্প বলার ধারাটা কিন্তু ঠিক ওটাকেই মেনে যে চলেছে তা নয়। উনি গল্পটা গল্পের মতো করে বলতে চেয়েছেন। বেশিরভাগই, পরীক্ষা নিরীক্ষা করলেও ওনার বেশিরভাগ গল্পই এবং পরে উপন্যাস একটা বিশেষ ধারা ধরেই চলেছে। পাঠকের কথা ভেবে উনি লিখেছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার গল্পে এবং উপন্যাসে সর্বত্রই
ন্যারেটিভের শৈলী, ন্যারেটিভ নির্মাণ যেটা করেন লেখক, সেটা একটা বিশেষ শৈলী। এবং সংলাপের প্রসঙ্গটা বলা দরকার। ওনার গবেষণার বিষয় ছিল বাংলা উপন্যাসের সংলাপের ধারা। সংলাপ লেখার ক্ষেত্রে ওনার একটা বিশেষ রকমের পারদর্শিতা আছে, সেটা ওনার নাটকের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি। ওনার বেশ কয়েকটি নাটক প্রকাশিত হয়েছে, নাটক গ্রন্থও প্রকাশিত হয়েছে। সুনীলদা সম্পর্কে যত কথাই বলি না কেন, হয়তো খুব কম কথাই বলা হবে আমার। আসলে এত হৃদয়ের কাছাকাছি উনি আছেন। সুনীলদার সাহিত্য তো ভীষণ প্রিয়। আমার ওই 100 গল্প যখন পড়ি খুব মন দিয়ে এত মুগ্ধ হয়েছিলাম যে এখনকার জীবনটাকে উনি এত সুন্দরভাবে ধরতে পেরেছেন ওর ছোট গল্পের মধ্যে। খুবই ভালো লেগেছিল। সম্প্রতি একান্তর পত্রিকার জন্য ওর অস্ত্র পর্ব উপন্যাসটির আলোচনা আমি করছিলাম। আবার নতুন করে বইটি যখন পড়লাম, দেখলাম সুনীলদা যখন লেখেন জীবনটা আমাদের চারপাশ যেটা এমন সুন্দরভাবে তার ছবি ফুটে ওঠে। এবং বিশেষ করে যে সময় খুব অস্থির সময়ের মধ্যে আমরা কাটিয়েছি, নকশাল আন্দোলন ইত্যাদি, সেই সময়টা ওই উপন্যাসটির মধ্যে এসেছে। বিমল মিত্রকে নিয়ে একটা একাডেমি আছে, সেই একাডেমির একজন প্রধান ব্যক্তি হচ্ছেন সুনীল বাবু। আমাকে অনেকবার নিয়ে গেছেন সেই একাডেমির অনুষ্ঠানে। বলতে ভালো লাগছে যে অতি সম্প্রতি বিমল মিত্রের এই গল্পটাকে আমি নাট্যরূপ দিয়েছি। সেটা সুনীল বাবুরই মাধ্যমে সেই অনুমতি পেয়েছি এই গল্পটাকে নাট্যরূপে নিয়ে আসার জন্যে। সুনীলবাবুর প্রথম উপন্যাস একদিন সূর্য, যেটা ফিল্মও হয়েছিল, সেটা আমরা দেখেছি। সেই সময় একটু অন্য রকমের কাজ। ওনার আরও যে কটা উপন্যাস প্রকাশিত হয়েছে তার মধ্যে কাল মধুমাস, যুবরাজ, এখানে অরণ্য, অস্ত্রপর্ব, তিথি নক্ষত্র, সমুদ্র স্নান, যদি প্রেম। যদি প্রেমটা গোয়েটের প্রণয় জীবন নিয়ে, আর জবন হরিদাসকে নিয়ে লেখা তৃষ্ণার শান্তি। এছাড়া উনি আত্মজৈবনিক উপন্যাস লেখা সম্প্রতি শেষ করলেন আদিগঙ্গা, যেখানে আদিগঙ্গার স্বচ্ছতোয়া অবস্থা থেকে এখনকার শীর্ণতোয়া অবস্থাটা পুরোপুরি ধরা পড়েছে। সেই সঙ্গে তার জীবনের নানা বাঁক সেখানে এসেছে। যে কাজগুলো সুনীলের আমি গল্প উপন্যাস পড়েছি সব আমার মনেও নেই, দীর্ঘদিনের কথা, কিন্তু আত্মজীবনী আদিগঙ্গা এটা আমার কাছে খুব চিত্তাকর্ষক মনে হয়েছে। আর যে কোনো আত্মজীবনী আমাকে আকর্ষণ করে, কিন্তু সুনীল দাসের মতো একজন বহু অন্বেষণের লোক, বহু সন্ধান করেছেন, নিজেকে নানাভাবে বিস্তারিত করবার এবং প্রকাশিত করবার চেষ্টা করেছেন। এইটা আমার কাছে মনে হয়েছে যে মানুষ হিসেবে এটা অনেকের কাছে অনুকরণযোগ্য। অর্থাৎ তার নিজের মধ্যে কত রকমের সম্ভাবনা আছে সেটা তিনি যাচিয়ে দেখবার চেষ্টা করেছেন। স্বরচিত প্রতিবিম্ব, রাতের সূর্যমূর্তি আর উত্তর 30, পরে জন্মচিহ্ন, নিহারিকা নিয়ে খেলা, এছাড়াও 100 গল্পের সংকলন। এবং এখন এই মুহূর্তে আমি একটি গল্প গ্রন্থের সম্পাদনা করছি, সেটি আরও 100 গল্প। এছাড়াও ইংরেজিতেও কয়েকটি গল্প অনুবাদ হয়েছে। নাটক প্রকাশিত হয়েছে দশমী, অন্য জন্ম এবং সিংহাসন। ওভারব্রিজ আলাদা করে প্রকাশিত হয়েছে। আলোর পাখি, যেটি নৃত্যনাট্য, নৃত্য গীতি আলেখ্য, সেটিও প্রকাশিত হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথের জার্মানি ভ্রমণ নিয়ে একটি কোলাজ তৈরি করেছিলেন উনি, গ্রহণ করেছে যত। এছাড়া গটহোল্ড এফ্রাইম লেসিং এর একটা নাটক ধর্মাধর্ম, এটা জার্মান নাটক, উনি অনুবাদ করেছেন। এছাড়া রবীন্দ্রনাথ এবং হিমেনেথের সম্পর্ক নিয়ে ভালোবাসি ভালোবাসি নামে একটি কোলাজ তৈরি করেছেন। ভ্রমণ কথাও আছে তার বেশ কয়েকটি, দেওয়াল আর নেই, যতবার যাই জার্মানি এবং রোমন্থন। এছাড়া জীবনী রচনা করেছেন প্রেমেন্দ্র মিত্রের, বিমল মিত্রের, শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। এছাড়া আমাদের সংবর্তের রাজা এবং ডাকঘর, এই দুটো থিয়েটার প্রোডাকশন নিয়ে দুটো আলাদা বইও লিখেছেন, রূপে তোমায় ভোলাবো না এবং সুধা তোমায় ভোলেনি। ছোটদের জন্য লেখাও কিন্তু বেশ কয়েকটি আছে, তার মধ্যে রনি গোয়েন্দা উল্লেখযোগ্য, গা ছমছম ভূতের গল্প এবং ভন্ডুলের লন্ডন খুঁড়ো। সাহিত্য একাডেমির আমন্ত্রণে তিনি কার্শিয়াংয়ে একটি অনুবাদ কর্মশালায় গিয়েছিলেন। সেই অনুবাদ কর্মশালার দায়িত্বে আমিই ছিলাম সাহিত্য একাডেমির পক্ষ থেকে। পরে এটি বর্ষার ঝর্ণা নামে সুনীলবাবুর সম্পাদনায় সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত হয়। এরকমই আরও একটি সংকলন প্রকাশিত হয়েছে ওনারই সম্পাদনায় সাহিত্য একাডেমি থেকে, সেটি হলো প্রাচীন ও আধুনিক
গারো সাহিত্য, ক্যারোলিন আর মারাক এবং সুনীল বাবুর যৌথ সম্পাদনায় সাহিত্য একাডেমি থেকেই প্রকাশিত হয়েছে। আমি দশমীর শো দেখেছি, ছাগলের শো দেখেছি, যে নাটকটা আপনার বোধহয় বেশি শো হয়নি। আসলে আপনার মৌলিক নাটক একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? সেইগুলো তারপরে কিন্তু আমরা চলে গেলাম ইয়েতে, ম্যাক্স মুলারের সঙ্গে অনেকগুলো কাজ করছি পরপর। 80 দশকের গোড়ায় অলোকরঞ্জন দাশগুপ্তর অনুবাদে ম্যাক্স মুলার ভবনের সঙ্গে আমাদের কাজ শুরু হলো। প্রথম কাজ হলো গোয়েটের ১৫০তম মৃত্যুবার্ষিকীতে আলো আরো আলো। এটি গোয়েটের ফাউস্ট কাব্যনাটক নিয়ে একটি কোলাজ, সেই সঙ্গে গোয়েটের জীবন শিল্প, এটি গোয়েটের জীবনী নিয়ে আরো একটি কোলাজ। এই শুরু হলো ওনার সঙ্গে একসঙ্গে পথ চলা। আমি যদি সংবর্ত নিয়ে কিছু বলতে শুরু করি, আমার একটা সময় মাত্রা একটু চলে যায়, তার কারণ আমার বেঁচে থাকার একটা বড় সময় অধিকার করে ছিল এবং আছে সংবর্ত। এবং এখানে বিপদটা হচ্ছে সংবর্ত সম্পর্কে কিছু বলতে গেলে আত্মজীবনীর কিছু কিছু অংশ নিষ্ক্রান্ত হয়ে আসে। আমি যদি বলি 80-র দশক হচ্ছে কোলাজের দশক। এই যে কোলাজ, আঠা কাগজ মিলিয়ে একটা নান্দনিক জোড়াতালি। নাটক এটা ছিল না, কবিতা, গল্প, নাটক, ছোট গল্প, এই রকম সব কিছু মিলিয়ে বিশেষত কোনো শিল্পীর জীবনের রূপক একটা তৈরি করা, এটা যে শুরু হয়েছিল খুব পূর্ব পরিকল্পিতভাবে তা নয়। অনেকেরই জানা নেই ম্যাক্স মুলার, যিনি ভারত পথিক ছিলেন, যার নামে ম্যাক্স মুলার ভবন হয়েছে, তিনি বিরাট মানুষ, কিন্তু ইউরোপে কিংবা জাপানে বা অন্যান্য জায়গায় গোয়েটে ইনস্টিটিউট নামেই কিন্তু এই ম্যাক্স মুলার ভবনের পরিচয়। ওটা আমাদের স্থানিক পরিচিতি। তা আমরা ঠিক করলাম গোয়েটেকে দিয়ে একটা কিছু করি। আমাদের যে প্রথম আত্ম অভিক্ষেপ সেটা হলো আলো আরো আলো। সেখানে আমরা যখন এগুলো করছি তখন লক্ষ্য করছি যে আমাদের সমস্ত প্রয়াসই চলছে এদিকে, যে আমরা একজন শিল্পীকে দিয়ে তার আত্মজীবনীটা বলিয়ে নিচ্ছি। বলিয়ে নেওয়ার সময় আমরা তার বেঁচে থাকার সময় যে সুর ব্যবহৃত হতো, কিংবা সময়পাম্য একটা স্লাইড, তারপরে কোরিওগ্রাফির যে ব্যাপার, এগুলো আমরা প্রয়োগ করতে থাকলাম। করতে করতে এই চরিত্রগুলো আমাদের সামনে দেখলাম। এখানে দেখতে পাচ্ছি এক কাউকে রিলকের মতো দেখতে, কাউকে দেখতে ক্লাইস্টের মতন, কাউকে দেখতে হাউকম্যানের মতন। এই চরিত্রটা বুঝতে পারলাম আমরা যে আমরা যেটা করতে চাচ্ছি, যে আমরা নিজেদের আরোপ না করে আমাদের চারপাশে যে প্রতিভা পুঞ্জ তাদের যে ব্যবহার করি। তারা যখন মঞ্চে আসছেন বা আত্মমঞ্চায়ন ঘটাচ্ছেন, সে সময় আমরা ওখানে অনেকটা সেটের ওপর কাজ করেছি। মানে অনেক জায়গায় আমরা বয়ান বদলে দিয়েছি, যেটা ফেলিনি শেষ দিকে করতেন। যে আমাদের যে আগের যে টেক্সট সেটার দিকে না তাকিয়ে আমরা তখনই আবার বদলে নিচ্ছি। অর্থাৎ একদিকে ছিল একটা প্রকল্প, অন্য দিক থেকে একটা প্রবাহ। এই করতে করতে আমরা দেখলাম যে শুধুমাত্র জার্মান কয়েকজন শিল্পী বা সাহিত্যিককে নিয়েই নয়, বিপ্লবীকে নিয়েও হতে পারে এরকম কোনো কাজ। যেমন এঙ্গেলস, যাকে ছাড়া মার্কস সম্ভব, তার একটা নাটক যেটা এখানে এখনো অভিনয় হয়নি, হলো। এদিক থেকে দেখতে গেলে আমি বলতে চাই যে এটা শুধুমাত্র পিছুটানের
মায়া নয়, আমাদের যে পরবর্তী বেঁচে থাকার তার একটা রসদ হয়ে সংবর্ত কাজ করেছে। মনে পড়ে যায় যে বিশ্ব সংস্কৃতিই হচ্ছে বাঙালির জীবনচর্যার মূল ঠিকানা। গোয়েটের ফাউস্টকে অলোক রঞ্জন একটা কোলাজের মধ্যে নিয়ে এসেছিলেন, অর্থাৎ গোয়েটের ফাউস্টের বিভিন্ন অংশ অলোক রঞ্জনের যে ভাষার একটা অনবদ্য যে গদ্য, বাংলা পদ্যের একটা আলাদা দিক, আলাদা সুর, ছন্দ, সমস্ত কিছু মিলিয়ে, এবং বস্তুত গোয়েটের নিজস্ব মেজাজটা, মানে জার্মান মেজাজটাকেও কিভাবে বাংলা পদ্যে সঞ্চারণ করা যায় সেটা যেমন উনি করেছিলেন, এবং আমরাও চেষ্টা করেছিলাম যে অলোক রঞ্জনের ছন্দকে, সেটা বোধহয় এটাই আমার মনে হয় সংবর্তের যে কতগুলো গুণাবলী আমাদের নাটকের ইতিহাসে থাকবে, তার মধ্যে এই হচ্ছে একটা, যে ছন্দকে, বাংলা ছন্দকে, যে ছন্দকে অলোক রঞ্জন একটা অভিনবত্ব দিয়ে গোয়েট সেই এত বছর আগের গোয়েটের ফাউস্ট লেখার যে ছন্দবদ্ধতা তাকে এনেছিলেন বাংলার মধ্যে, সেটাকে আমাদের খানিকটা শারীরিক অভিনয় এবং তার সঙ্গে আমাদের কণ্ঠের যে একটা সম্মিলন ঘটিয়ে আমরা সেটাকে ঠিক আনতে পেরেছিলাম। এরপরে হাইনের প্রেমে পরবাসে, তারপরে হোল্ডারলিনের কবিতা নিয়ে নিয়তি ও দেবযান, তারপরে বুশনারের জীবন নিয়ে নিয়তি ও বিপ্লব, তারপরে এঙ্গেলসের একটি কাব্যনাটক কোলা দ্য রিয়েন্সি স্তিমিত সিংহাসন নামে তিনি অনুবাদ করেছিলেন, সেটিও আমরা মঞ্চস্থ করেছিলাম। এই নাটকে আলোর কাজ করেছিলেন তাপস সেন এবং মঞ্চ পরিকল্পনা করেছিলেন খালিদ চৌধুরী। এরপর ড্রাগন বধের পালা, এটা ভোল্ফ বিয়ারম্যানের নাটক, এই নাটকেও তাপস সেন আলোক পরিকল্পনা করেছিলেন। এরপর আমরা করলাম হাইনরিক ফন ক্লাইস্টের জীবনী নিয়ে মৃত্যুমদির ভানসি হ্রদের তীরে। এরপরে রাইনার মারিয়া লিরকের জীবন ও শিল্প নিয়ে অতন্দ্র গোলাপ। এই পর্বের শেষ প্রযোজনা ছিল পান্থশালায় জন্ম নিলে পথিক, এটা হাউপ্টম্যানের জীবন ও শিল্প নিয়ে একটি নাট্য কোলাজ। আমরা ম্যাক্স মুলার ভবনের সঙ্গে যে শেষতম প্রযোজনাটি করেছিলাম সেটি ছিল গোয়েটেরই কাব্য নাটক রাইনেকে ফোক্স, এটা অলোক রঞ্জন দাশগুপ্ত শেয়াল পণ্ডিত নাম দিয়েছিলেন। এটি আমরা বেশ কিছু অভিনয় করেছিলাম। সেই অভিনয় আমরা ন্যাশনাল স্কুল অফ ড্রামার ভারত রঙ্গ মহোৎসবের প্রথম বছরে আমরা অভিনয় করেছিলাম। তারপরে আমরা শুরু করলাম ডাকঘর, তারপরে আমাদের ডাকঘর ওই 91 সালে শুরু হলো। যেটা আমার একটা আশ্চর্য প্রযোজনা বলে মনে হয়েছিল, সেটা সুনীল নিজে পরিচালনা করেননি, জার্মান পরিচালক মেরিং পরিচালনা করেছিলেন রবীন্দ্রনাথের ডাকঘর। এই ডাকঘরে সুনীলের মেয়ে দেবকল্পা অমলের ভূমিকায় অভিনয় করেছিল, এবং এই সব কিছু মিলিয়ে তার দলের লোকেরা খানিকটা জাপানি নৌ নাটকের ধরনে এই নাটকটা একটা অসাধারণ নাটক হয়ে উঠেছিল। আমি মানে ভারতীয় থিয়েটারে এরকম প্রযোজনা আমি খুব দেখিনি। থিয়েটার যে কখন জীবনের অঙ্গ হয়ে গেছে সেটা হয়তো বুঝেই উঠতে পারিনি। আমার কাছে মনে হয়েছিল এটা তো খুব সহজ, মানে আলাদা করে বসে এরম করে কথা বলতে হয়, এটা মানে হয়তো আলাদা করে আসলে বাবার সঙ্গে কথা বলতে বলতে সবসময় তো সেটা পেতাম। ফলে কখন যে থিয়েটারের মধ্যে ঢুকে পড়েছি, এবং পরবর্তীকালে আমরা যখন ডাকঘরে সুযোগ পেলাম, মানে বাবা আমাকে মনে করলেন যে আমি পারি করতে, অন্যান্যরা বাবাকে বলেছিলেন হয়তো অলোক জেঠু বা অন্য কেউ। তো ডাকঘরে যখন অমল হওয়ার সুযোগটা পেলাম, অমল আমাকে শুধু এটা যে আমাকে দেশ বিদেশে নাট্য চর্চা করতে সাহায্য করেছে, আমাকে নিয়ে আমি দেশ বিদেশ গেছি ডাকঘর করতে, তা নয়, অমল চরিত্রটাই এমন যেটা যেন আমার খুব মনে হয় যেন তার সঙ্গে খুব মিশে থাকতে পারি। এবং এই ডাকঘর করতে গিয়ে আমি মেরিনের সঙ্গে, মিস্টার মেরিন, ভোলফগাং মেরিনের সাথে পরিচয়, এবং ডাকঘরের যে তৈরি মেকিংটাই পুরো ডিফারেন্ট। আমি এখন অন্যান্য যখন থিয়েটার দেখি তখন বুঝি। প্রথম দিন আমাকে শুধু মেরিন বলেছিলেন যে চুপ করে বসে একটা দিকে তাকিয়ে থাকা। আমি বলছিলাম এতক্ষণ ধরে তাকিয়ে থাকতে কেন বলছেন? পরবর্তীকালে বুঝেছি ওই যে কনসেন্ট্রেশন, ওটাই ওখান থেকে শিক্ষা। ওলফ্রাম মেরিং বলে একজন বিরাট চিত্র পরিচালক, নাট্য পরিচালক, তিনি হঠাৎ এসে অভিনয় শেখাতে শুরু করলেন সংবর্তের কয়েকজনকে, এবং এর মধ্যে
সুনীলের মাধ্যমে পুরো ব্যাপারটা এমন সার্থকতায় অনুদিত হয়ে গেল, বলবার কথা না। আমি সুনীল দাসের কথা যখন বলছি তখন আমি বলছি যে সুনীল দাসের একটা দিক হচ্ছে তার মধ্যে একাডেমিকতা এবং নান্দনিকতার সমীকরণ হয়েছিল। মনে রাখবে সংবর্ত নামটাই সুধীন্দ্রনাথ দত্তের কবিতা থেকে উঠে আসা। আর তিনি সুনীল দাস তিনি অগাধ পণ্ডিত ছিলেন, যে কারণে অনেক সময় মেজিংয়ের মতন বিরাট পরিচালকের সঙ্গে মৈত্রী সুলভ একটু সংঘর্ষ হয়েছে। কারণ ওরা চাইছিলেন একটা নাটককে ভেঙে নিজের মতন করে সাজানো, নিজের রুচি খেয়াল ঢেলে সাজানো। সুনীল এই যে এটাকে বলা রেজিসিওর থিয়েটার, এই যে পরিচালকের মনন মর্জি মতন একটা থিয়েটারের যে চেহারা, সুনীল মনে মনে চাইছিলেন না সব সময়। সুনীল যখনই তার কোনো নাটক বা তার সকল্পিত কোনো নাটক অভিনয় করেছেন, মূলের কাছে থাকবার চেষ্টা করেছেন। তার কারণ হচ্ছে তার ওই পড়াশুনোর যে স্বরলিপিটা ওর কাছে ছিল। সামনে হয়তো জনপ্রিয়তার রাস্তা খোলা ছিল, দেখতে পাচ্ছেন, কিন্তু উনি সেই রাস্তায় না হেঁটে পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হেঁটেছেন এবং অদ্ভুত অদ্ভুত সমস্ত কাণ্ড করেছেন, যেমন রবীন্দ্রনাথের ডাকঘর নিয়ে করেছেন। বিদেশে তার নাটক নিয়ে যান এবং বিদেশিদের কাছে তার নাটক সমাদৃত হয় এবং সেটা একটা কম বড় প্রাপ্তি নয়। এবং সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে যাচ্ছেন উনি এবং জার্মানিতে যাচ্ছেন, সেখানে স্বীকৃতি পাচ্ছেন। এইগুলো কিন্তু একটা খুবই বড় ব্যাপার এবং উল্লেখনীয় ব্যাপার। এবং রবীন্দ্রনাথের ডাকঘর যে কারণে পৃথিবীর একটা শ্রেষ্ঠ নাটক, সেই কারণটা যেন ওই অভিনয় এবং ওই প্রযোজনার মধ্যে চমৎকার প্রকাশিত হয়েছিল। আবার এই সূত্রেই কিন্তু কেতকীর সঙ্গে আমাদের যোগাযোগ কেতকী কুশারি ডাইসন, তিনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলেন তার নাটক রাতের রোদ। সেই নাটকটা নিয়ে কিন্তু আমরা বিলেত গেলাম। ওখান থেকে আমাকে ফোন করা হলো যদি 2 দিন শান্তিনিকেতনে আপনি আসেন, সেই নিয়ে আমি 2 দিনের জন্য গেলাম এবং কেতকী পড়লেন, সমস্ত নাটকটা শোনালেন। তা আমি বলে এলাম করব। ইংল্যান্ডের 4টে শহরে আমরা শো করেছি, কিন্তু সেই সঙ্গে আমরা কিন্তু লন্ডনে ইয়েও করেছি, ডাকঘরও করেছি, একটা ওয়ার্কশপের মতো করে ডাকঘর করেছি। মানে এটা আমাদের জীবনের খুব একটা বড় পাওনা যে আমরা একটা আন্তর্জাতিক নাট্যোৎসবে এবং তার একটা সেরা সময় ম্যানচেস্টারে পরপর 2 দিন আমরা করলাম। হ্যাঁ, বাংলা নাটকের প্রিমিয়ার এবং সারা বিশ্ব থেকে নাট্য অনুরাগী দর্শক এসেছিল ওই ম্যানচেস্টারে শো দেখতে। একটা নতুন করে নাটকের দিকে তাকানো, রবীন্দ্রনাথের নাটকের দিকেও তাকানো, এবং রবীন্দ্রনাথকে শুধু নয়, রবীন্দ্রনাথের মধ্য দিয়ে যে প্রাচ্যের যে সংস্কৃতির যে গভীর দিকটা, সেই দিকটা কিন্তু উনি উন্মোচন করবার চেষ্টা করে গেছেন। আর সবচেয়ে আনন্দের কথা যে তার এই উন্মোচনের যে কাজ, তাতে কিন্তু সহায়তা করেছে তার মেয়েরাও। মানে পুরো পরিবারটাই একরকম ভাবে এই নাটকে নিবেদিত ছিল। সেই সমস্ত মিলিয়ে যে কাজটা করতে পারার একটা আলাদা আনন্দ আছে, এটা যারা পেয়েছেন ছেলে মেয়েদের সাহচর্য বা ছেলে মেয়ে স্ত্রী সবাইকার সাহচর্য, তারাই বুঝবেন যে এটা যে কত একটা আনন্দের বিষয়। যে আমি যেটা জানি, আমি যেটা করতে পারি, সেটার সঙ্গে আমি কিন্তু আমার ফ্যামিলিকেও ইনভলভ করে নিয়েছি। আমার বিয়ে হয় 3rd আগস্ট। তার 1 বছর আগে আমার মা মারা যায়। এখানে এসে প্রথম মা ডাকতে শুরু করলাম আমার শাশুড়ি মাকে।
সারাদিনই মা করতাম। আর এখানে এসে দেখলাম যে ওর অনেক ছাত্রীরা আসে, পড়াশোনা করে, আবার নাটক করে। আস্তে আস্তে মনে হলো ওরা যেন এই পরিবারেরই একটা অংশ। ওকে যদি সকালবেলা কোনো একটা ভালো ব্রেকফাস্ট বানিয়ে দিই, ও বলি সেটা এখন করলে বিকেলের দিকে করলে হতো, ওরা সবাই আসবে। তা আস্তে আস্তে ওরাও সবাই আমাকে আপন করে নিল, বৌদি করতো। সে কারণে কবে যে আমি ওদের একজন হয়ে গেলাম। ওর নাটক, ওর লেখালেখি জগতেও অনেক আসতেন আমার বাড়িতে। একদিন তো সমরেশ বসু এসেছিলেন, রাত্রি প্রায় তখন 10টা-11টা হবে। প্রদীপ দার সঙ্গে সমরেশ দা এলেন। মা সামনের ঘরে বসে আছে, কী ব্যাপার? সুনীলের বিয়ে হয়েছে, সুনীলের বউ দেখবো। আমার তখন 1 মাস কি 1.5 মাস বিয়ে হয়েছে। তারপরে আমার ও বাড়িতে ছোট্ট বাড়ি, আমাদের সামনের বাড়িটা, তার মধ্যে মহাশ্বেতা দেবী এসেছেন, বিমল মিত্র মাঝে মাঝে আসতেন, প্রফুল্ল রায়টা, এরা তো এসেছেনই। এতগুলো বছর তো কেটে গেল। আমি আমার 76তম জন্মদিনে আমাদের সমস্ত সদস্যদের নিয়ে এই যে কেকটি রয়েছে সেটি কাটছি। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোমর মেঘের সঙ্গী, মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। আমাদের 3টি সন্তান, 2 মেয়ে 1 ছেলে। নমস্কার, আমি যুগকল্প, ডক্টর সুনীল দাসের ছেলে। But when I look back into the life of my father, the kind of work that he has done throughout his life, a lot part of that is benevolent activities, a lot part of that is non-profit activities, voluntary activities for a lot of organization. And I understand the person he is, why he's so happy. Onar happiness or anandar quotient is so high, because I do realize that a part of our life is you are happy when you do something else for someone else than doing something standardized and getting something back in return. जब से मैं दास परिवार का हिस्सा बनी हूँ, तब से पूरे परिवार में जिसने मुझे सबसे ज़्यादा इंस्पायर किया है और माई जर्नी, वो हैं बाबा। और बाबा ना सिर्फ पूरी फैमिली के साथ बहुत ज़्यादा प्यार से और बहुत ज़्यादा सबको अच्छे से रखते हैं, बट उनका जो एक डेडिकेशन है अपने काम के लिए, अपनी आर्ट के लिए, अपनी राइटिंग के लिए, वो मुझे लगता है कि किसी भी एक फैमिली पर्सन जो एक प्रोफेशनल है उसको अपनी लाइफ में हमेशा इम्प्लीमेंट करना चाहिए। तभी वो अपने काम के अंदर और अपनी फैमिली के साथ दोनों ही जगह पर खुश रहेगा। आई थिंक बाबा से मैंने ये चीज़ बहुत ज़्यादा सीखी है, और आई रियली होप कि मैं अपनी लाइफ में टिल माई डेथ आई ऑल्सो इम्प्लीमेंट द सेम थिंग्स दैट बाबा हैज़ डन टिल नाउ। বাবাকে ভেবে একটু লিখেছি, পড়ি। বাবা মানে সুন্দর মুখ, শান্ত কথা বলা, তর্জনীটা আঁকড়ে তার আমার পথ চলা। আমার স্কুল ভোরের বেলায়, দুপুরে আমি বাড়ি। একলা দুপুর খাওয়ার সময় বাবাই আমার জুড়ি। খাওয়ার পাতে সঙ্গী হয় গফুর মিয়ার গল্প, ইলিয়াড, ওডিসি, হেলেন অফ ট্রয় আর মেডুসা অল্প অল্প। বাবা মানে দুর্গা পুজোয় সবচেয়ে বেশি ঠাকুর দেখা, পুজো সংখ্যায় সবার আগে পড়বো বাবার লেখা। বাবা মানে ক্রিসমাসেতে চীনা খাবার খাওয়া,
বাবা মানে বইয়ের মেলায় প্রায় প্রতিদিন যাওয়া, বাবা মানে জ্ঞানের সাগর আর অঢেল বই, কম মার্কস স্কোর করলে হবে না খাতাসই। বাবা মানে 100 সামস সামার ভ্যাকেশনে, পড়াশোনায় ভালো না হলে নেই জীবনের মানে। বাবা মানে এদেশ বিদেশ আর পুরস্কার, লেকচারে তার শব্দ চয়ন জুড়ি মেলা ভার। বাবা তুমি অনেক নামি, হাজার লোকে করে ধন্য, তবুও ঝোলায় লুকিয়ে রাখো মিষ্টি আমার জন্য। এখন আমি চাকরি করি, ছুটছি র্যাট রেসে, নীতিবোধে ধাক্কা খেলে তোমার মুখটা ওঠে ভেসে। আমিও এখন মা হয়েছি, মেয়ের বয়স সবে 2, আলমারিতে ইতিমধ্যে ভরে গেছে বই। জগৎ থাকে বইয়ের ভিতর, বই তোমার স্মৃতি বলে, তর্জনীটা ধরে আমার সেও পথ চলে। ছোটবেলা থেকেই বাবা মানে নাটক, বাবা মানে সাহিত্য, বাবা মানে গল্প বলা, সবটা নিয়ে বাবা। এমন একজন মানুষ যার কাছ থেকে জীবনে আমি প্রতি মুহূর্তে ইন্সপিরেশন পেয়েছি। জীবনে যা করতে গেছি বাবার একটা যে কোনো কারণেই হোক হয়তো এরকম একটা কনফিডেন্স আছে যে তান করছে যখন তার কিছু একটা মানে আছে। সব সময় অনেক কাজ আমাদের, বিশেষত সমাজসেবামূলক কাজে যখন আসতে হয়, অন্যান্য জীবনে অনেক কাজ হয়তো মূল স্রোতের মতো করি না, মূল স্রোতের উল্টো দিকে বওয়ার, উল্টো দিকে নৌকাটাকে বয়ে নিয়ে চলার যে শক্তিটুকু পাই তার অন্যতম উৎস হচ্ছে আমার বাবা আমার কাছে। কারণ আমি জানি আর কেউ আমার পাশে থাকুক কি না থাকুক, বাবা সব সময় আছেন। বাঙালির নাট্যচর্চার ঐতিহ্য দীর্ঘদিনের। আমরা সেই গঙ্গাপদ বসু থেকে শুরু করে সবাই আমরা জানি সেটা। যদি সেই ক্রম অনুসারে ধরি, সেটা কি আস্তে আস্তে নানা কারণে, অন্তত আমি বাংলার ক্ষেত্রে বলছি, এই আকর্ষণটা ক্রমশ কমে আসছে। আমি যেটা জানতে চাইছি একজন সামান্য নাটকের দর্শক হিসেবে, এই যে ইনভলভমেন্ট, এই যে যুক্ত থাকার স্বচ্ছন্দ প্রয়াসটা কি ক্রমশ কমে যাচ্ছে, নাকি অনুরাগটাও আস্তে আস্তে কমে আসছে? আমাদের সংস্কৃত যদি বাংলা নাটকের নাট্যচর্চার ইতিহাসে আমরা খুঁজে দেখি, আমরা দেখব যে মাঝে মাঝে এই ঢেউটা উঠে একটা জায়গায় পৌঁছাচ্ছে, যেই সেই চূড়ে পৌঁছে গেল, তারপর অনিবার্যভাবেই কোথায় একটা শিথিলতা চলে আসছে, কোথাও একটা, আমি জানি না, যে যাকে বলে মানসিক দিক থেকে মনে হলো যে আমরা তো পৌঁছে গেছি, এরকম একটা ভাব। তারপর আবার সেটা ধীরে ধীরে পড়ে গেছে। কিন্তু পড়ে গেছে মানে এটা কখনোই না যে এখানে শেষ হয়ে গেল, তারপরে আবার সেই সময়টা আসবে। এর থেকে কি আশাহত হওয়ার কোনো? না, আশাহত হওয়ার মতো আমার মনে হয় কিছু নেই। নেমে আসুন স্যার, খুব কাদা এখানে, গাড়ি ঢুকবে না। আপনি বরঞ্চ এইখানে ট্যাক্সি নিয়ে অপেক্ষা করুন, আমি নিজে গিয়ে সার্টিফিকেটটা নিয়ে দেখাচ্ছি আপনাকে। নো, আই ডোন্ট বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি যাব তোমার সঙ্গে। ও, তাহলে আসুন। কিন্তু একটা কথা স্যার, আপনাকে রাখতে হবে। কথা? কি কথা? দেখুন, বাড়ি থেকে বেরোবার সময় মাকে বলেছিলাম ফেরার সময় ডাক্তার নিয়ে আসবো। স্যার, আমি আপনাকে দেখিয়ে বলবো এই ডাক্তার এনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিমলকে যখন আমি নাট্য দলেতে নিয়ে এলাম, সুভাষিস ভট্টাচার্য আমাদের পুরনো ছাত্র, এদের সব খুবই পরিচিত। ও মূলত এই দেহচন্দ্রগুলোকে দেখতো, কেন ও নৃত্যের মানুষ, রবীন্দ্রভারতীতে পড়িয়েছে, এবং সেখানে কিছুদিন ওর কাছে আলাদা করে শেখার জন্য বিমলকে পাঠালাম। বিমল সেখান থেকে খুব অত্যন্ত মানে আন্তরিকতার সঙ্গে সমস্ত জিনিসটিকে রপ্ত করে নিয়ে এলো, এবং মেরিং প্রথম দিন থেকেই বিমলকে নির্বাচিত করেছিল দইওয়ালার, কেননা মেরিং যেটা চেয়েছিলেন, যে দেহচন্দ্র চেয়েছেন, সেটা পুরোপুরি ওর মধ্যে আছে। মহারাজ, কবি, পিতার সিংহাসনে আমি বসেছি কয়েক বছর মাত্র, কিন্তু আমার মনে হচ্ছে
আজ পর্যন্ত আমাদের বংশের যত রাজা ওই সিংহাসনে বসেছে সকলের বয়স যেন একত্র হয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। রাজাকে নবীন করার উপায় কি আমায় বলে দাও তো। ওই সিংহাসন থেকে একবার মাটিতে পা ফেলেন দেখি, ওই মাটির মধ্যেই জীবন যৌবনের জাদু মন্ত্র রয়েছে। আমার সিংহাসনের খাঁচার দরজা আমি চিরকালের জন্য খুলে রাখতে চাই, যাতে মাটির সঙ্গে তার সহজ আনাগোনা চলে, যাতে আপনার ওই মুক্তোর মালার সঙ্গে শিউলির মালার অদল বদল ঘটে যায়। তাহলে এই শরৎকালে আপনার রাজবেশটা একবার খোলেন, আপন বলে চিনতে কারোর ভুল হবে না। আছে আমার সন্ন্যাসীর বেশ, ধুলোর সঙ্গে তার সুর মেলে। কিন্তু কবি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। না মহারাজ, আমাকে যদি সঙ্গে নেন তাহলে আপনার পরে ওই মন্ত্রী আর সেনাপতির বিষম অশ্রদ্ধা হবে, আর আমার পরে হবে রাগ। হ্যাঁ, মন্ত্রীর মনে এই বড় ক্ষোভ যে রাজত্ব পাওয়ার যে পিতৃ ঋণ তা শোধ করবার দিকে আমার আদৌ নজর নেই। আমার মস্ত দোষ এই যে আমি কেবলই স্মরণ করাই, এই যে বিশ্ব আমাদের চিত্তে অমৃত ঢেলে দিচ্ছে, এর ঋণ আমাদের শোধ করতে হবে। অমৃতের বদলে অমৃত ঢেলেই তো সে ঋণ শোধ করতে হয়। কবি তোমার হাতে সেই শক্তি আছে। তুমি তোমার কবিতার মধ্য দিয়ে এই বিশ্বকে অমৃত ফিরিয়ে দিচ্ছ, কিন্তু আমি কি করতে পারি? আমি তো কেবলমাত্র রাজত্ব করি। প্রেম যে অমৃত মহারাজ। আজ সকালের সোনার আলোয় পাতায় পাতায় শিশির যখন বিনার ঝংকারের মতো ঝলমল করে উঠল, তখন সেই সুরের জবাবটি ওই ভালোবাসার আনন্দ ছাড়া আর কিছুতে মেলে না। 1998 তখন রাজা তৈরি হচ্ছে, মানে এখানে রিহার্সাল শুরু হয়ে গেছে। সুনীল বাবুর সঙ্গে আমার পরিচয় হলো। সুনীল বাবু আমার বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানালেন যে কান্নকুব্জ রাজের ভূমিকাটা করতে। ঋণ শোধ দ্বিতীয় তারপরে হচ্ছে সবচেয়ে যেটা আমি এখন জড়িত হয়ে পড়েছি সেটা হচ্ছে ধর্মাধর্ম। ধর্মাধর্মেও আমি প্রথম একটা রোল করব বলে ঠিক হয়েছিল, তারপরে সালাউদ্দিনের ভূমিকাটা করছি। 2011 শেষের দিক থেকে আমি সম্ভবত এসেছি। আমার রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়া ছিল, কিন্তু সেটা ঠিক প্রয়োগটা করে উঠতে পারিনি। যে সুযোগটা আমার সুনীলদার কাছে এসে হয়েছে, সুনীলদার কাছে শেখা এবং অভিনয় করা দুটো একই সঙ্গে প্রায় শুরু হলো আমার ধর্ম নাটক দিয়ে। আমার যেটা লাভ হয়েছে সবচেয়ে বড়, বাইরে যেটা শ্রুতি নাটক বলে পরিচিত সেইটা এখানে পাঠ নাটক বলে আমরা শিখি, এবং তাতে নাটকের যে অভিনয়টা সেটা আরো বেশিভাবে কিভাবে ফুটিয়ে তোলা যায় সেইটাই পাঠ নাটকের মধ্যে দিয়ে করতে শিখেছি আমি। কেন অনেকটা পথ তো যেতে হবে তোমায়, এগো। ইচ্ছে করলেই তো আর যেতে পারি না। দেখছো না ওই যে সিগন্যালটা, একে বলে কর্তার ইচ্ছে কর্ম। তোমাদের দেখলে প্রচন্ড ঈর্ষা হয় আমার। কি দুরন্ত গতিতে তোমরা ছুটে চলো দুটো ইস্পাতের পাতের উপর দিয়ে, দেখেও সুখ। ছুটে সুখ নেই বলো কি হে? এমন গতির যুগে ও কথা মুখেও আনতে নেই। ছুট ছুট আর ছুট। আমি তো চাইনি কেউ আমার পায়ের তলায় শক্ত দুটো লাইন পেতে দেবে। সিগন্যাল অনুযায়ী চলতে হবে, থামতে হবে। মেনে নে, না মেনে উপায় নেই। মেনে নে, আমিও তো ওভারব্রিজ হয়ে আছি। মেনে নে। শুনলেন মানুষটা কি বলছে? মানুষ বলছে যন্ত্র হওয়াটাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো আলাদা রাস্তা নেই।
আপনিও কি তাই বলছেন? এই মানুষের অন্তিম পরিণতি যন্ত্র, যন্ত্র, যন্ত্র। মানুষের বাঁচার ইতিহাস মানে মানুষের বাঁচার ইতিহাস মানে যন্ত্র হওয়ার ইতিহাস না, মানুষের বাঁচার ইতিহাস মানে যন্ত্র হওয়ার ইতিহাস নয়। মানুষের বাঁচার ইতিহাস মানে যন্ত্র না হওয়ার ইতিহাস। আসল লড়াই বাঁচার ইতিহাস মানে যন্ত্র না হওয়ার ইতিহাস। ডক্টর সুনীল দাস, ওনাকে আমি গত 41-42 বছর ধরে উনি জানি, ওনার সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমার হয়েছে। ওনাকে সবাই জানে একজন সাহিত্যিক হিসেবে, নাট্যকার হিসেবে, ছোট গল্প লেখক, প্রায় 300-র উপর গল্প লিখেছেন, একজন শিক্ষক হিসেবে এবং একজন অধ্যাপক হিসেবে ওনার খুব সুনাম। কিন্তু যেই দিকটা অনেকেই হয়তো জানেন না, যে উনি নীরবে নিরলসভাবে একটা বড় মহান কাজ করে গেছেন। উনি ওনার শিক্ষকতার জীবনে, অধ্যাপনার জীবনেই বোধহয় এইটা শুরু করেছিলেন, যে অত্যন্ত দরিদ্রতম এলাকায় প্রাক প্রাথমিক বিদ্যালয় চালানোর কনসেপ্ট। কারণ আমার সেনাবাহিনীর জীবনে আমি প্রচুর এলাকা ঘুরেছি, প্রত্যন্ত এলাকায় দেখেছি। আমার একটা ফেভারিট জিনিস ছিল, আমি স্কুলে যেতাম। কারণ আমরা যেখানেই যেতাম আমাদের ঘিরে ধরতো বাচ্চারা, তো সেই স্কুলে যেতাম। স্কুলে কি পড়ায় না পড়ায় সেগুলো দেখতাম। সেখানে আমি দেখেছি এই গরিব বাচ্চাদের যে শিক্ষার মান অত্যন্ত খারাপ। ডক্টর সুনীল দাস এইটাকে বুঝতে পেরেছিলেন এবং এইটা দিয়ে উনি ওনার যে বেসরকারি স্বেচ্ছাসেবক সংস্থা আগামী বলে একটি এনজিও আছে, তার মাধ্যমে দারিদ্রতম এলাকায় স্কুল করে আসতে প্রায় 7 থেকে 8টি স্কুল উনি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে চালিয়ে যাচ্ছেন এবং নিরলসভাবে করছেন। এই বয়সেও উনি স্কুল পরিদর্শনে যান এবং স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য সবসময় প্রচেষ্টা করছেন। আমার নিজের জীবনের বিদ্যাশিক্ষার যে শুরু হয়েছিল, যেখানে আমি বারংবার মানে লেখিকা এবং সন্দেশ পত্রিকার সম্পাদিকা নলিনী দাসের কথা বলেছি, সেই বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে আমাদের হাতেখড়ি হয়েছিল এই তথাকথিত যেভাবে শিক্ষাতন্ত্রে একটা শিশু তার অ ক খ শেখে সেভাবে নয়, আমরা খেলাধুলা, আমাদের জীবনের যা কিছু ভালো লাগে, গান, নাচ, নাটক, ছবি আঁকা, তার মধ্যে দিয়ে কোনো একদিন হঠাৎ যেদিন দিদিমণি আমাদের বললেন যে বাড়িতে একটা চিঠি লেখো, তখনই জানা গেল যে আমি অক্ষর শিখে গেছি, আমি লিখতে শিখে গেছি। আমি আমার জীবনে যে শিক্ষার সঙ্গে আনন্দ সঞ্চারের জীবনকে ভালোবাসার যে অভিজ্ঞতা পেয়েছিলাম, সেটা আমি যতটুকু পারি যেন সঞ্চারিত করতে পারি। সেই উদ্দেশ্যেই আমরা এই ধরনের প্রথম প্রথামুক্ত বিদ্যালয়ের সূচনা করলাম। মানে আমরা প্রথার মধ্যে গেলাম না এই কারণে যে প্রথার মধ্যে ঢুকতে গেলে সেখানে নানা রকম বন্ধন আসে, আমরা প্রথার বাইরে চলে গেলাম। Vor 30 Jahren ungefähr haben wir einen Verein gegründet in Deutschland. জার্মানিতে আগাপে নামে আমি একটি সংস্থা করেছি। Schulen zu gründen. Also
ডক্টর সুনীল দাসকে আমি দীর্ঘদিন চিনি, প্রায় 30 বছর। Sehr lange, fast 30 Jahre, und wir arbeiten zusammen und haben viel. এদেশে স্কুল গড়ার কাজ যেমন আমরা একসাথে করেছি, তেমনি আরো অনেক সমাজসেবামূলক কাজ করে চলেছি। Er ist ein ganz hervorragender, zuverlässiger Partner. Und সুনীল আমার অত্যন্ত বিশ্বস্ত নির্ভরযোগ্য বন্ধু। Das ist Agami. যিনি প্রাণপুরুষের ভূমিকায় আগামীকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা বিশেষ করে সেই সময় কোনো সরকারি সাহায্য ছিল না একবার প্রাক প্রাথমিক বিদ্যালয়ের জন্য। সেই সময় আমরা পরিকল্পনা করি যে যেখানে কিছু নেই, কোনো সরকারি সহায়তা নেই, সেইখানে অর্থাৎ একেবারে গোড়ায় অ আ ক খ শুরুর আগের থেকেই যে সূচনা, সেখানে আমরা শিক্ষা শুরু করব। সেই উদ্দেশ্যে শুধু শহর কলকাতা নয়, পশ্চিমবঙ্গের নানান রকম গ্রামে, 7-8টি গ্রামে আমরা তখন এই প্রাথমিক বিদ্যালয়ের সূচনা করেছিলাম। এই স্কুল ঘরটাতে বসে আমরা রবীন্দ্রনাথের নাটক করেছি, নানান ধরনের নাটক করেছি সংবর্ত গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে। সেখানে আমাদের এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা এসছে, তাদের অভিভাবকেরা এসছে। এইরকমভাবে শিক্ষাকে আনন্দময় অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের সঙ্গে মেশানোর যে ব্রত রবীন্দ্রনাথ নিয়েছিলেন, সেটা এখনও আমরা যাতে এই একেবারে পৃথিবী যখন আরও আধুনিকতর হয়েছে, আরও বরং তার আধুনিকতর হওয়ার সঙ্গে সঙ্গে আরও যান্ত্রিক হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই মানে যন্ত্রগত প্রথা, সেটার থেকে মুক্ত হওয়ার জন্যে শিক্ষার আনন্দকে আরও জীবনব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের এই কাজগুলো আজও আমাদের আনন্দ দিয়ে চলছে এবং আশা করি ভবিষ্যতেও এই আনন্দের রূপরেখাটা আমরা রেখে যেতে পারবো। সুনীল দাসের, তার সঙ্গে আমার বহুদিনের পরিচয়, খুবই আমাদের মধ্যে হৃদ্যতা রয়েছে। কিন্তু আমার সবচেয়ে যেটা স্ট্রাইক করে ওর ব্যাপারে, সেটা হলো যে একজন পূর্ণ মানুষ, একটা সুন্দর গার্হস্থ্য জীবন, সুন্দর সরল অনাড়ম্বর গার্হস্থ্য জীবনকে নিজের পশ্চাৎপটে রেখে তিনি যা করবার করেছেন, এবং করেছেন পূর্ণ সততার সঙ্গে। এই যে জিনিসটা, একটা মানুষ হিসেবে কাউকে দর্শনীয় হবার দরকার নেই, একটা উদাহরণস্বরূপ সেভাবে হয়ে দাঁড়াবার দরকার নেই, কিন্তু উদাহরণ হয়েই যায়। আমরা যারা ঘনিষ্ঠভাবে জানি, আমরা বুঝতে পারি যে এইভাবেই কিন্তু একটা পূর্ণ মানুষ তৈরি হন। আমার এ সমস্ত ঘনিষ্ঠ সম্পর্কগুলো আছে, একেবারে ইমিডিয়েট যে ফ্যামিলি, তারও বাইরে যে আমার যে একটা আরও বৃহত্তর আত্মীয় স্বজন, এবং তারপরে সে বৃত্তেরও বাইরে সাধারণ মানুষ আছেন, বাইরের মানুষ আছেন, যাদের সঙ্গে পেশার সূত্রে বা নানা রকম সাংস্কৃতিক সূত্রে আলাপ, তাদের সঙ্গেও যে সম্পর্কটা আস্তে আস্তে গড়ে ওঠে, সেইটার মধ্যে যদি পূর্ণ সততা থাকে, তবেই একজন সত্যিকারের আসল মানুষ তৈরি হন। সুনীল দাসকে আমি সেটাই বলবো, সুনীল একজন সম্পূর্ণ মানুষ বলেই আমার তাকে সবচেয়ে বেশি আদরণীয় বলে মনে হয়। সুনীল বাবুর কিন্তু এখনো পুরোদমে কাজ চালিয়ে যাওয়া উচিত, থিয়েটারের কাজটা। তাহলে থিয়েটার আমাদের কি বলবো, তার চরিত্র নিয়ে, তার নিষ্ঠা নিয়ে বেঁচে থাকতে পারে এই সময়ের মধ্যেও, এই টালমাটাল সময়ের মধ্যে। সেটা আমার চাহিদা সুনীলবাবুর কাছে, যে সুনীলবাবু কিন্তু কাজ করুন, সংবর্তর শিল্পী বন্ধুরা তার পাশে আছেন, তারা সেই সহযোগিতা করে যাবেন যেরকম করে এসছেন, এবং সুনীলবাবু আরও বেশি কাজ করবেন আমি মনে করি। আর সত্যি সত্যি এই বয়সে পৌঁছে যখন সুনীলের মতো মানুষকে দেখি যে অবিশ্রান্তভাবে কাজ করে যাচ্ছেন, আমি তো আশা করব, হয়তো একটু বয়োজ্যেষ্ঠ হিসেবেই আশা করব, যে তিনি এই কাজ কোনো হালটা ছেড়ে দেবেন না। অনেকে চাকরি থেকে অবসর নিলে চুপচাপ বসে পড়ে, কিন্তু সুনীল চাকরির পাশাপাশি সৃষ্টি, অভিকরণ, এই সমস্ত কাজ চালিয়ে গেছেন, লেখা চালিয়ে গেছেন। আমি মনে করব যে তিনি এই অবসর নেবেন না, নিজের সৃষ্টির কাজ, প্রকাশের কাজ অব্যাহত রাখবেন। এইটা সুনীলের কাছে আমার প্রত্যাশা। আমি আশা করি সুনীলও সেইভাবে নিজের কাজটা অব্যাহত রাখবেন। আমি যে
পরবর্তী কাজের কথা ভেবেছি, যেটা এখন চলছে এবং আমার পরবর্তী ভাবনাও তাই, সেটা হচ্ছে রাজনারায়ণ বসুর জীবনকে নিয়ে একটি বৃহৎ উপন্যাস লেখা, প্রাণের মানুষ। সেটা আমি শুরু করেছি এর আগের বছরেই। সেটা ওই যেমন করে আমি আমার তৃষ্ণার শান্তি উপন্যাসটি লিখেছিলাম জবন হরিদাসকে নিয়ে খণ্ডে খণ্ডে এক একটা গল্পের মতন করে বিভিন্ন সময় প্রকাশ করেছি, তারপর সেগুলোকে একসঙ্গে করে উপন্যাসটি বেরিয়েছে। এই প্রাণের মানুষ উপন্যাসটিও সেইভাবে সূচনা হয়ে গেছে গত বছর ছোট ছোট 4টি খণ্ডে সেটা আমি প্রকাশ করেছি, 4টি অংশে গল্পের আকারে। সেরকম এবছরেও, যেমন এবছরে মানে আমাদের শিলালিপি পত্রিকাতেই 11টি অধ্যায় আছে, আর অন্যান্য বিভিন্ন কাগজেও আমি 5-6টি অধ্যায় লিখে ফেলেছি। অর্থাৎ এটা এমন একটা সময়, 19শ শতাব্দীর সেই অত্যন্ত বাংলা সংস্কৃতির একটা উজ্জ্বলতম সময়, যখন একদিকে দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি তাকে প্রথম চাকরি দিয়েছেন, ওই রাজনারায়ণ বসু, যার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সত্যিকারের একটা উজ্জ্বল মানে নক্ষত্র ছাত্র হিসেবে বলা যেতে পারে, তার জীবনের পাশাপাশি যেসব চরিত্ররা আসছে, একদিকে বিদ্যাসাগর, অন্যদিকে মাইকেল মধুসূদন দত্ত, যেমন সেরকম দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং সমস্ত মানে বাঙালি সংস্কৃতির দিগন্ত জুড়ে সেই সময় যে সমস্ত প্রতিভারা রয়েছেন, সেই প্রতিভাদের সকলেই প্রায় যেন জড়ো হচ্ছে এই সময়টাতে অধিকাংশই। ফলত এই সময়ের চর্চাটা, এই সময়টাকে প্রাণের মানুষ উপন্যাসের মধ্যে নিয়ে আসা, এটা আমার এই মুহূর্তের সবচেয়ে বড় কাজ এবং অনুসন্ধান। সেই কাজটাকে, সেই সময়টাকে যতটা আমি জীবন্ত করতে পারবো আমার আগামী দিনগুলোর মধ্যে, সেটাই মনে হয় যে আমার এই সাহিত্য চর্চার একটা স্থায়ী মানে স্থায়ী ফল, স্থায়ী রূপ হিসেবে থাকতে পারবে। সারা জীবন আমি ইতিহাসের টানে কাটিয়েছি। ইতিহাসের ছাত্র, ইতিহাসের অধ্যাপক, ইতিহাসকে ঘিরে এখানে ওখানে একটা দুটো লেখা লিখতে লিখতে জীবনের আর এক প্রান্তে এসে ক্রমে সাহিত্য যখন আমায় পেয়ে বসলো, জীবনের অন্য টান যখন একটু একটু করে আমায় নেশা ধরিয়ে দিয়েছে, তখনও ইতিহাসের আকর্ষণ আমার মধ্যে অটুট। তবে এই ইতিহাস একক জীবনের ইতিহাস, লেখকদের জীবনের ইতিহাস, তাঁদের আত্মজীবনীতে, তাঁদের স্মৃতিকথায়, আরও নানানভাবে ছড়িয়ে থাকা তাঁদের জীবনের লেখায়। আমার কলকাতার সংসার ছেড়ে পাকাপাকিভাবে এই শিমুলতলায় শুধু আমার লেখালেখি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে যাব বলে চলে এসেছিলাম যখন, তখনই আঁদ্রে জিদের একটা লেখা পড়ে চমকে উঠেছিলাম। আঁদ্রে জিদ একটা জায়গায় লিখেছেন, সংসার, আমি তোমায় ঘৃণা করি। লিখেছেন, তোমার কাছে তোমার সংসারের চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। তোমার ঘর, তোমার অতীত, তোমাকে ওগুলো ছেড়ে যেতেই হবে। আমার প্রিয় এই ফরাসি লেখক 19 শতকের শেষের দিকে লেখা তার অসামান্য জার্নালে যা জানিয়েছেন, সংসার সম্পর্কে আমার ধারণায় আমি নিশ্চয়ই তার কথার পূর্ণ প্রতিধ্বনি পাই না। আমি তো আমার স্ত্রী কন্যাকে ঘৃণা করি না, তাদের কারো সঙ্গে তো আমার বিরোধের সম্পর্ক নয়। শিমুলতলার প্রান্ত জীবনে আমার ছেলেবেলার নির্জনতার শান্ত কোলটিতে আমি আশ্রয় চেয়েছি ঠিকই, কিন্তু আমি তো কোনোদিন আঁদ্রে জিদের মতো বলে উঠিনি আমার সমগ্র সত্তা এক যাযাবর জীবনের আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত। বলিনি, কিন্তু না বলার তলায় তলায় পিপাসাটি কি প্রচ্ছন্ন ছিল না?